অফিসে কাজের জন্য ঈশান আজকে চিটং গিয়েছিল। পৌঁছাতে দেরি না হলেও মিটিং শেষ করে বাসায় ফিরতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর আবার বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে থাকতেই গাড়িটা নষ্ট হয়ে যায়। রাত তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করে এই গাড়িটা থেমে গেলে ড্রাইভার গাড়ি থেকে নেমে চেক করতে থাকে। তখন ঈশান ড্রাইভারকে বলে, চাচা, কোনো সমস্যা? সাহেব, সমস্যা তো গুরুতর। কি সমস্যা হয়েছে? সাহেব, চাকা পাংচার হয়ে গেছে। চাচা, তাহলে চাকাটা বদলে দাও। সাহেব, আমাদের কাছে তো এক্সট্রা কোনো চাকা নেই, আর বেরোনোর সময় সেটা খেয়াল করিনি। এখন কি করব? ড্রাইভারের কথা ঈশান গাড়ি থেকে নেমে তারপর নিজেই গাড়ির কাছে গিয়ে দেখে গাড়ির টায়ারের অবস্থাটা খুব খারাপ। তখনও বলেই, ওহ শিট, এখনই নষ্ট হবার ছিল। ঈশানের এমন ভায়োলেন্ট হওয়া দেখে ড্রাইভার বলে, সাহেব, আপনি কোনো টেনশন করবেন না। এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা রিপেয়ারিং শপ আছে। আমি ওইখান থেকে চাকাটা রিপেয়ার করে আনছি। আপনি একটু বসেন, আমি এখনই চলে আসব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে। কথাটা বলতেই ড্রাইভার চলে গেল। এখন ঈশান কী করবে? ড্রাইভার না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। ও বারবার ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে ঘাটাঘাটি করছিল, আবার এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করে তারপর ঈশান আবার গাড়ির সামনের দিকটায় গিয়ে গাড়ির উপরে বসে পা দোলাতে থাকে। তারপর বেশ কিছুক্ষণ গাড়িতে হেলান দিয়ে শুয়ে থেকে তারপর আবারও উঠে বসে, ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতে লাগলো। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে পরিচয় ছাড়া কথা বললাম, এবার পরিচয়টা দিয়ে দিই। ও হচ্ছে ঈশান আহমেদ অনেক। গল্পে ওর কেউ নেই। ছোটবেলাতেই সবাই ওকে একা করে দিয়ে না ফেরার দেশে চলে গেছে। হোস্টেলে থেকে পড়ালেখা করেছে। তারপর বাবার যে সম্পদ ছিল সেগুলো দেখাশোনা করতেই বাসায় ফিরে এসে বিজনেসটা আবার রিস্টার্ট করে। দেশে বিদেশে ওর ব্যবসা আছে। কাজ আর ও মিলেই ওর লাইফটা, এর বাইরে আর কিচ্ছু নেই। আর তেমন ফ্রেন্ডও নেই। আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকেই একা থাকতেই ভালোবাসে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ করে একটা শব্দ কানে ভেসে আসতে লাগলো। স্যার, সার্ভিস লাগবে? কথাটা ঈশান ভালোভাবে শুনতেই পায় না। ভাবে হয়তো আশেপাশে কোনো আওয়াজ হয়েছে, তাই আবারও মোবাইলের দিকে মন দেয়। কিন্তু দ্বিতীয়বার আবারও সেই একই শব্দ কানে ভেসে আসে। স্যার, সার্ভিস লাগবে? ঈশান কথাটা স্পষ্ট শুনতে পায়, তাই এদিক ওদিক তাকাতে থাকে। দেখে ওর ডান পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন ঈশান বলল, এক্সকিউজ মি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আর আপনি ছাড়া তো আর আশেপাশে কেউ নেই। এবার ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। টানা দুটি চোখ, গোলাপি ঠোঁট, গোলগাল চেহারা, মুখে একটা অদ্ভুত রকমের মায়া, যেটাতে ঈশান প্রথমবার দেখে হারিয়ে গিয়েছিল। এর মাঝে ঈশান আবার বলতে লাগলো, কি হলো স্যার? বলেন না তো আপনার সার্ভিস লাগবে কি না? ঈশান বুঝতে পারছিল না মেয়েটা কিসের কথা বলছে, তাই বলল, জি, কিছু বলবেন? আর আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছু বলতে পারছি না। ন্যাকা, কিছু বোঝে না। দেখুন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনার কিছু বলা থাকলে আপনি সরাসরি বলতে পারেন। আর আপনি কে বলুন তো, এত রাতে এইখানে কি করছেন? ঈশানের কথায় মেয়েটা একটা হাসি দেয়। তারপর বলতে শুরু করে, আমাদের কাছে রাত দিন দুটোই সমান। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার কথার আগাগোড়া তো আমি কিছুই বুঝতে পারছি না। কেমন রহস্যজনক কথা বলেন আপনি। আর বললেন না তো আপনি এত রাতে এইখানে কি করছেন। আপনার তো কোনো বিপদ হতে পারে। ঈশানের কথায় মেয়েটা এবার হাসতে হাসতে বলতে শুরু করলো, স্যার, আমাদের জীবনে বিপদ বলতে কিছু নেই। আর যেটা হারানোর ভয়ে রাতটাকে ভয় পাবো, সেটা প্রতিদিনই নিজের ইচ্ছাতেই বিলিয়ে দিতে হয়। আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো? আর আপনি কে? আপনার পরিচয় কি? আপনি তো কিছু ঠিক মতো বলছেন না, শুধু কেমন যেন ঘোরালো পেঁচানো কথা বলছেন। স্যার, আমি তোয়া। আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না, নাকি না বোঝার ভান করছেন? দেখুন, আমি আপনার মতো অনেক ছেলেদেরই দেখেছি। তারা প্রথম প্রথম এমন সাজার চেষ্টা করে, কিন্তু পরে মেয়ে দেখতেই তাদের রূপটা পাল্টে যায়। দেখুন, আমি আর 10জন ছেলের মতো নয়। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আচ্ছা, কল গার্ল বোঝেন? বোঝেন তো? হোয়াট? আমি সেই কল গার্ল। মেয়েটার কথা শুনে ঈশানের অবাকের চরম মাত্রায় পৌঁছে যায়। তাই ও আর কোনো কথা বলতেই পারে না, শুধু তোয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান বুঝতে পারে মেয়েটা একটা পতিতা। এতক্ষণ ধরে ও এটাই বলতে চাইছিল।
আর মেয়েটাও কি কিসের কথা বলছিল সেটাও ওর বুঝতে বাকি রইল না। বেশ কিছুক্ষণ তোয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তোয়া যদি এখন না বলতো ও কী করে, তাহলে ঈশান বুঝতেই পারতো না মেয়েটা ওর এত সুন্দর একটা চেহারার পেছনে এরকম জঘন্য একটা চেহারা লুকিয়ে আছে। এবার মেয়েটা বলতে শুরু করলো, কি হলো, অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। আর এত ভালো সাজার চেষ্টা করবেন না। দেখেন, আপনি ঠিক বুঝতে পেরেছেন আমি কি। আর শোনেন, আজকে আমি কোনো কাস্টমার পাইনি। আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আমাকে নিয়ে চলেন, নাহলে বলেন আমি অন্য কোথাও চলে যাই। আর শোনেন, যা দেওয়ার দিন, তাও এরকম ভাবে ভাব দেখিয়েন না তো। ঈশান এবার চুপ করে থাকতে পারলো না, বলতে শুরু করলো, দেখুন, আপনি আমাকে যেটা ভাবছেন সেটা নয়। আমি ওই রকম ছেলে না। আপনি না বললে আমি বুঝতে পারতাম না আপনি কেমন। ঈশানের কথায় তো ভুরু কুচকে তাকালো। তখন ঈশান আবার বলল, আপনি কিছু মনে করবেন না, আমি এইভাবে বলতে চাইনি আসলে। সমস্যা নেই, সবাই তো আমাকে বদিদা বলেই ডাকে, আর আপনি ডাকলে সমস্যা কোথায়? ঈশান বেশ কিছুক্ষণ ওইভাবে অপরাধীর মতো করে তোয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ওর ভেতরে জানার খুব একটা আগ্রহ কাজ হচ্ছিল যে ও কেন এই লাইনে এসেছে। তাই আর চুপ করে থাকতে পারলো না, বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এইরকম একটা পথ বেছে নিলেন কেন? ঈশানের কথায় তো একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করলো। নিজের ইচ্ছাতেই। ঈশান তোয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল ও সত্যিই বলছে না। ওর চোখে কেমন যেন একটা অসহায়তার ছাপ আছে, যেটাতে বেশ করে বলছিল ও কখনোই নিজের ইচ্ছাতেই এমন একটা কাজ করতে আসেনি। তাই ঈশান আবার বলতে শুরু করলো, আমার কিন্তু তা মনে হয় না। কেউ ইচ্ছা করে এই লাইনে আসবে না। কি হয়েছিল বলুন তো? আর কেনই বা আপনি এই রাস্তায় নেমেছেন? ঈশান কথাগুলো মেয়েটার মুখের দিকেই তাকিয়ে বলছিল। কেমন এক অদ্ভুত মায়া আছে মেয়েটার মুখে, কিন্তু ও যে এমন একটা কাজ করে সেটা বোঝাই যাচ্ছিল না। ও যদি না বলতো ঈশান কিছুতেই বুঝতে পারতো না। দেখেন স্যার, ওসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আপনাকে তো আমি বললাম, আপনি আমাকে নিয়ে যেতে হলে নিয়ে যান। তারপর যত ইচ্ছে সারা রাত গল্প করেন, না হয় আপনার কাজ করবেন। আমি তো বললাম আমি তেমন ছেলে না। আপনি আমাকে ভুল বুঝছেন। এইটা ঠিক যে সমাজের 10 জন ছেলে একরকম হয় না, কিন্তু আমি ওরকম ছেলে না। তোয়া আর কিছু বলতে যাবে, এর মাঝেই ওর ফোনটা বাজতে লাগলো। তখন ও ব্যাগ থেকে ফোনটা বের করে বলতে শুরু করলো। হ্যালো, হ্যাঁ বলো। ওপাশ থেকে কি বললো সেটা শোনা গেল না। তোয়া শুধু বলল, সমস্যা নেই, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ঈশান কথাটা বলা শেষ করে তোয়া ফোনটা কেটে দিয়ে তখন সামনের দিকে পা বাড়াতে যাবে। তখন ঈশান বলল, কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? ঈশানের কথায় তোয়া ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার যে কাজটা ওইটা করতে যাচ্ছি। তোয়া দেখার পর থেকে হাজারো প্রশ্নের উত্তর জানার জন্য ঈশানের মনে একটা বেশ আগ্রহ কাজ করছিল। তাই ওকে প্রশ্ন করলো। আপনি কি রোজই এগুলো করেন? ঈশানের কথায় তোয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আর কিছু জানতে চান? আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঈশান আর কি বলবে বুঝে উঠতে পারছিল না, তাই বলল, আচ্ছা, সমস্যা নেই, আপনি আসতে পারেন। এবার তোয়া কেমন এক অদ্ভুত দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে তারপর চলে গেল। আর ঈশান ভাবতে শুরু করলো, পৃথিবীতে কত রঙের মানুষ আছে, মানুষের মুখ দেখে বোঝা যায় না সে কেমন। এই মেয়েটা কি করে সেটা না জানলে তো আমি বুঝতে পারতাম না ওর মধ্যে এমন একটা চরিত্র লুকিয়ে আছে। ঈশান দীর্ঘ একটা ঘন্টা ওইভাবেই বসেই তোয়ার কথা ভাবতে লাগলো। আজকে ঈশানের মনে হাজারো প্রশ্নের ভিড় জমেছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। কেন মেয়েটা এরকম কাজ করে? এর মাঝেই ড্রাইভার চলে এসছে আর দেখে ঈশান গাড়ির উপরে বসে এক মনে কি যেন ভাবছে। তখন ড্রাইভার বলতে লাগলো, সাহেব, আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই চাকাটা পাল্টে দিচ্ছি। ড্রাইভারের কথাই শুনে ঈশানের ঘোর কাটে। তখন ঈশান গাড়ির উপর থেকে নেমে দাঁড়ায় আর ড্রাইভার কাজ শুরু করে দেয়। দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টার পর তারপর ঈশানের গাড়িটা ঠিক হলে ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আর ঈশান তোয়ার সাথে কথা হওয়ার পর থেকে ও এক মনেই ওর কথা ভেবেই যাচ্ছে। তোয়া কেন এমন, কিসের জন্য এই লাইনে এসেছে সেটাও ভেবে পাচ্ছিল না। ঈশান বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বাইরে এসে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ে। ঘুমানোর চেষ্টা করলে কেন জানি না আজকে ঘুম আসছিল না। বারবার তোয়ার কথা মনে পড়ছিল।
কেমন নিষ্পাপ একটা চেহারা তোয়ার, আর তার পেছনে এরকম একটা ক্যারেক্টার। ঈশানের বারবার মনে হচ্ছিল ও কেন এমন করে, কিসের জন্যই বা এমন করে। বিষয়টা জানার প্রবল আগ্রহ ওর মধ্যে জাগছিল, আর ভাবছিল তোয়ার সাথে যদি আবার কখনো দেখা হয় তাহলে ওকে এই প্রশ্নটা করবে। কিন্তু ওর সাথে কি আর কখনো ঈশানের দেখা হবে? আবার পরক্ষণেই ভাবে পৃথিবীটা তো বেশি বড় নয়, দেখা হলে হতেও পারে। অনেক প্রচেষ্টার পর ঈশান ঘুমাতে পারে। বেশ কয়েকদিন এভাবে কেটে গেছে, কিন্তু ঈশানের মন থেকে তোয়ার কথাগুলো এখনও সরাতে পারেনি। ঈশান প্রায় সময় ওই কথাগুলো ভাবে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারে না। আজকে অফিসে বসে তেমনিভাবে কথাগুলো ভাবছিল, আর ঠিক তখনই একটা ফোন আসে। দেখে ওর বিজনেস পার্টনার রাফিন সাহেবের ফোন। ঈশান রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম রাফিন সাহেব, কেমন আছেন? আপনাদের সাথে বন্ধুত্ব হলে কি আর খারাপ থাকতে পারি? আরে না, আপনি একটু বেশি বলেন তো। ব্যবসা কেমন চলছে বলুন তো? হ্যাঁ, বেশ ভালো চলছে। ঈশান, পরশুদিন আমার বাসায় একটি পার্টি অ্যারেঞ্জ করেছি। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। আসলে আপনাকে যে কিভাবে বলি কথাটা, আমার সব পার্টি টাটি ভালো লাগে না, তাই আমি দেখুন, আমি বুঝতে পারছি আপনার এগুলো ভালো লাগে না, কিন্তু আপনি আসলে আমি খুব খুশি হব। আর আপনাকে আমি ড্রিঙ্কস করার জন্য জোর করব না, আর সবাইকে বারণ করে দেব আপনার সামনে যেন এগুলো না নেওয়া হয়। কিন্তু ঈশান সাহেব, আর কোনো কিন্তু নয়। আপনি আসবেন। আপনি না আসলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। ওকে ঠিক আছে। ঈশান ফোনটা কেটে দেয় আর ভাবতে শুরু করে, যে জিনিসটা পছন্দ করি না সেটারই যেতে হবে। যাই হোক, এত করে যখন বলে তখন তো আর না গিয়ে পারা যাবে না। অফিসের কাজের মধ্য দিয়ে ঈশানের জীবনটাই কেটে যাচ্ছে। তো দেখতে দেখতে পার্টির দিন চলে আসে। ঈশান মাত্র বাসায় আসছে আর ভাবছে যাবে কি না। তারপর পরক্ষণই ভাবে না, না গেলেই রবিন সাহেব কষ্ট পাবে। তাই ঈশান রেডি হয়ে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। 15 মিনিট পর চলে আসে। এসে দেখি চারিদিকে চেনা পরিচিত কতগুলো মুখ। তারপর ভেতরে যেতেই রাফিন ওর দিকে এগিয়ে আসে। ধন্যবাদ ঈশান সাহেব, আপনি পার্টিতে অ্যাটেন্ড করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আরে না, তেমন কিছু না। আপনার কথা না এসে থাকতে পারলাম না। তো বলুন, এরপর কি প্ল্যান আছে? আজকের পার্টিতে ছেলের এনগেজমেন্টটা সেরে ফেলবো। আসলে আমার ছেলে আবির সাহেবের মেয়েকে পছন্দ করে, আর ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই আমি আবির সাহেবের সাথে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই। আমি চাচ্ছি আজকে ওদের এনগেজমেন্টটা সেরে ফেলতে, আর সামনের মাসে ওদের বিয়েটা দিতে। এ তো খুব ভালো কথা। হ্যাঁ, সেটা না হয় হলো, কিন্তু একটা কথা বলেন তো, আপনি কবে বিয়ে করেছেন? ঈশান রাফি সাহেবের কথায় একটু বিব্রত বোধ করলো। তারপর একটা হাসি দিয়ে বলতে শুরু করলো, আসলে এই বিয়েটি নিয়ে আমি কখনো ভাবি নাই, তাই ওইগুলো চিন্তা মাথায় আসে না। আর তাছাড়া কে বিয়ে করবে আমাকে বলুন তো? আমার মতো একটা ছড়াছাড়া মানুষকে কে বিয়ে করবে? ঈশান সাহেব, এটা কিন্তু আপনি ঠিক বলেন না। যে কোনো মেয়েকে আপনি প্রস্তাব দিলে সে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপনি দেখতে শুনতে, তারপর মান মর্যাদায় দিক দিয়ে তো আর কম নয়। আরে না, তেমন কিছু না। আপনি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। তো বলুন, কবে বিয়ে করছেন সেটা বলে, কথা না ঘুরিয়ে সোজাসুজি বলুন। এখনো এইসব নিয়ে কিছুই ভাবিনি। আর তাছাড়া সময় সুযোগ হয়ে ওঠেনি। আপনি তো জানেন ব্যবসার কাজে কত ব্যস্ত থাকতে হয়, তাই এইগুলো নিয়ে ভাবার সময় হয়ে ওঠেনি। ঈশান সাহেব, সবসময় ব্যবসা নিয়ে পড়ে থাকলে কি হবে? একটু নিজের দিকেও তো খেয়াল দিতে হবে, তাই না? তাই বলি কি, খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন, তাতে আমরা বড়সড় একটা ইনভাইট পাবো, আর আপনার বিয়েতে কঞ্চি টুপিয়ে খাবো। হ্যাঁ অবশ্যই। রাফিন সাহেব কিছু বলতে যাবে তার আগেই কেউ ওনাকে ডাকে। তখন রাফিন সাহেব বলে, ঈশান সাহেব, আপনি থাকেন, আমি আসছি। রাফিন সাহেব চলে গেলে ঈশান সামনের দিকে এগিয়ে যেতেই দেখলো কেউ কেউ ড্রিঙ্কস করছে তো কেউ ডান্স করছে। পার্টিতে যেসব কার্যকলাপ হয়ে থাকে ঈশানে কোনোটাই ভালো লাগছিল না। ঈশানের ইচ্ছে হচ্ছিল এখান থেকে চলে যেতে। তারপর ঈশান সবার থেকে কিছুটা দূরে গিয়ে একটা ফাঁকা জায়গায় কিছুক্ষণ বসে রইল। তারপর হঠাৎ করে ওর নজর পড়ে কিছুটা দূরে রাফিন সাহেবের ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে।
আর মেয়েটাকে দেখে ওর কাছে চেনা চেনা মনে হয়। ঈশান ভালো করে খেয়াল করে দেখে এটা আর কেউ নয়, তোয়া। তোয়াকে এখানে দেখে ঈশান বেশ অবাক হয়। এরই মাঝে রাফিন সাহেবের ছেলে ওর সাথে কথা বলা শেষ করে চলে যায়। এবার ঈশানও আর সেখানে বসে না থেকে ওর মনের জমানো প্রশ্নগুলো তোয়ার কাছ থেকে শোনার জন্য এগিয়ে যায়। ঈশান তোয়ার সামনে গিয়ে দাঁড়াতেই তোয়া ওকে দেখে বলে, আরে আপনি সে এ কি, প্রশ্ন তো আমারও। আপনি এখানে? আপনি তো জানেন আমি কি করি, তারপরেও কেন প্রশ্ন করছেন? হ্যাঁ জানি, কিন্তু আজকের এমন একটা দিনে আপনি এখানে, কিছু বুঝতে পারলাম না তো। রাফিন সাহেবের ছেলের সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল, তাই ওর কাছ থেকে টাকা নিতে এসেছিলাম। আর আপনি? রাবিন সাহেবের ছেলে আমার বিজনেস পার্টনার, তাই পার্টিতে আসা। আচ্ছা, আপনি কি এখন চলে যাবেন? ঈশানের এমন প্রশ্নেই তোয়া ওর দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। তখন ঈশান আবারও বলল, আমি ওইভাবে বলতে চাইনি, আসলে আপনার কাছে কিছু জানা ছিল, তাই বলছিলাম আপনার যদি একটু সময় হয়। হ্যাঁ, আমি এখন চলে যাব, আসলে আমার অন্য জায়গায় কাজ আছে, তাই ওইখানে যেতে হবে। আর কি কথা বলেন? না থাক, তাহলে আপনাকে আর ডিস্টার্ব করবো না। আপনার যেহেতু কাজ আছে, তাহলে আপনাকে দাঁড় করিয়ে রেখে আপনার সময়টা নষ্ট করতে চাই না। আরে না, বলতে পারেন, সমস্যা নেই। না, অন্য আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তোয়া কথাটা বলেই চলে যেতে গেলে ঈশান ভাবে, বলে তো দিলাম, আবার দেখা হলে কথা হবে। ওর সাথে যেখানে দেখা হবে ও হয়তো বা কাজের জন্য আসবে, কিংবা ওর প্রয়োজন ছাড়া সব জায়গায় ওর সাথে কথা বলার সুযোগ সুবিধা হবে না। কথাগুলো ভেবেই ঈশান তোয়াকে ডাকলো। শুনুন। ঈশানের কথায় তোয়া সেখানে দাঁড়িয়ে গেল আর ঈশানের দিকে ফিরে তাকালো। তোয়ার মনে হচ্ছিল ঈশান ওকে ডাকবে। হ্যাঁ, সেটাই হলো। তোয়া বলতে লাগলো, হ্যাঁ বলুন। বলে তো দিলাম দেখা হবে, কিন্তু কোথায় দেখা হতে পারে সেটা তো জানা নেই। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার নম্বরটা আমাকে দিবেন? ঈশানের এমন কথায় তোয়া অবাক হয়। তোয়া ভেবেছিল ঈশান হয়তো সত্যি অন্যরকম, কিন্তু আজকে যখন ওর নাম্বার চাইতেই মনে হতে লাগলো ঈশানও ঠিক তেমন। সেই সবার মতো ওর কাছে প্রয়োজনের জন্য ফোন করবে। তোয়া বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তোয়া কথাই বলছিল না দেখে ঈশান আবারও বলল, কি, নম্বর দিতে সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে দিতে হবে না। এবার তোয়া ভাবলো কাজের জন্য সে আমাকে ফোন দিতেই পারে, আর তাছাড়া সে অনেক বড়লোক, সে তো আমাকে দিয়ে কাজ করাতেই পারে, এতে আমার সমস্যা হওয়ার কথা না। তাই তোয়া বলল, আরে না না, সমস্যা হবে কেন? তোয়া ঈশানকে ওর নাম্বারটা দিয়ে আরও কয়েক মিনিট কথা বলে বেরিয়ে গেল। আর ঈশান নাম্বারটা কী নামে সেভ করবে সেটা ভেবেই পাচ্ছিল না। তারপর অনেক ভেবে চিনতে ওর নামেই সেভ করে রাখলো। এরই মাঝে রাফিন সাহেব ঘোষণা দিলেন হাফিজ সাহেবের মেয়ের সাথেই ওনার ছেলের এঙ্গেজমেন্টের কার্যক্রম শেষ হলে ঈশান রাফিন সাহেবের বাসা থেকে বেরিয়ে যায়। তারপর গাড়ি ড্রাইভ করে বাসার দিকে যেতে থাকে আর তোয়াকে নিয়ে নানান কথা ভাবতে থাকে। তোয়ার সাথে যেদিন থেকে দেখা হয়েছে সেদিন ঈশানের মনে হাজারো প্রশ্ন এসে ভিড় করেছে, কিন্তু এই দুইবারের দেখাতেই সেই প্রশ্নগুলো ওকে করা হয়ে ওঠেনি, আর হয়তো কখনো করতেও পারবে না। ঈশান কথাগুলো ভাবতে ভাবতে বাসার সামনেই চলে আসে। তারপর কিছুক্ষণ ওভাবেই গাড়িতে বসে থেকে একটু পর বের হয়ে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে শুয়ে পড়ে তোয়ার কথা ভাবতে থাকে। জীবন কেমন অদ্ভুত, ক্ষণে ক্ষণে রং পাল্টায়, কখনো সাদা কালো, কখনো নীল, কখনো বা লাল। জীবনের মোড়টা কখন যে অদ্ভুতভাবে পাল্টে যাবে সেটা বোঝা বড় দায়। যাই হোক, আগে কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবেনি ঈশান। আর স্কুল লাইফে হোস্টেলে থাকতো, তাই কোনো মেয়ের সাথে বন্ধুত্ব বা কাউকে ভালো লাগা এরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি। আর তাছাড়া পড়াশোনায় ব্যস্ত থাকার কারণেই এইসবের মধ্যে নিজেকে জড়ায়নি, আর এইসব নিয়ে কখনো ভাবিনি। ঈশান বুঝতে পারছে কয়েকটা দিন যাবৎ ও তোয়াকে নিয়ে একটু বেশি ভাবছে, কিন্তু কেন সেটা ওর বুঝেই আসছে না। অনেক ভাবনার পর শেষে ঈশান ঘুমাতে সফল হয়। পরদিন উঠে রোজকার রুটিন মাফিক খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর অফিসে চলে যায়। ঈশান অফিসে বসে বসে বোরিং হচ্ছিল, আর আজকের তেমন কাজই ছিল না, তাই কলেজ লাইফের ফ্রেন্ডকে ফোন দেয়, কিন্তু সবাই ব্যস্ত। শেষ পর্যায়ে মেহেদিকে ফোন দিলে ও রিসিভ করলে ঈশান বলে, বন্ধু কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর তুই? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা শোন, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তোর কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? বন্ধু, এটা তুই কি বলছিস? তুই আমার কলিজার টুকরা বন্ধু, তোর সাথে দেখা করার জন্য আমার সময় হবে না? এটা তুই কি করে বলতে পারলি? তুই বল আমাকে কোথায় আসতে হবে? আসলে আমি তোকে কথাগুলো এইভাবে বলতে চাইনি,
কিন্তু যাকে ফোন দিলাম সেই ব্যস্ততা দেখে আসবে না বলে দিল। ভেবেছিলাম তুইও ব্যস্ত থাকবি, তাই এরকম ভাবে বললাম, তুই কিছু মনে করিস না। আর শোন, রেস্টুরেন্টে চলে আয়। আরে না না, কি মনে করব? আচ্ছা তুই আয়, আমি এখনই রওনা দিচ্ছি। ঈশান ফোনটা রেখে দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। তারপর ওদের সেই চিরচেনা রেস্টুরেন্টে গিয়ে দেখে মেহেদি সেখানে আগে থেকে এসে বসে আছে। ঈশান মেহেদির সামনে যাওয়ার আগে মেহেদি উঠে এসে ঈশানকে জড়িয়ে ধরে, তখন ঈশানও ওকে জড়িয়ে ধরে। অনেকদিন পর দুই বন্ধুর দেখা। কাজের চাপের জন্য কেউ কারোর সাথে দেখা করতে পারে না, তাই অনেক দিনের জমানো আবেগ বন্ধুকে দেখার পর সেটা প্রকাশ পেয়েছে। দুজনে গিয়ে বসে, তখন ঈশান বলেই, হ্যাঁ বল, তোর কি খবর? এই চলছে একরকম। আর তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? বিয়েটি করেছিস নাকি এখনো ঝুলে আসিস? আমি বিয়ে করলে তুই জানতে পারবি না? এটা কি করে ভাবলি? আর কাজের জন্য ওকে তেমন সময় দিতে পারি না, সেজন্য মেয়েটা অনেক কানাকাটি করে। তুই তো জানিস আমরা দুইজন দুজনকে কতটা ভালোবাসি। মেয়েটা আমাকে একদিন না দেখে থাকতেই পারে না। তাহলে বিয়েটা করছিস না কেন? বিয়ে তো করব, কিন্তু আব্বু আম্মুকে এখনো ওর বিষয়টা জানাইতে পারিনি। সেই কলেজ লাইফ থেকে তোদের রিলেশন, আর এখনো আঙ্কেল আন্টিকে রিয়ার ব্যাপারটাই তুই বলিসনি, এটা কেমন কথা? রিয়ার আব্বু আম্মু যদি অন্য কথা বিয়ে ঠিক করে দেয় তখন তুই কি করবি? ওকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া তোর তার কোনো উপায় থাকবে না। এতে তোর আব্বু আম্মুর সম্মানটা নষ্ট হবে। এরকম বোকার মতো কাজ কেউ করে? আসলে ঈশান মেহেদিকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, দেখ, এত আমতা আমতা করার কিছুই নেই। তুই বলতে না পারলে আমাকে বল, আমি আন্টি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। আর আন্টি আঙ্কেল খুব নরম প্রকৃতির মানুষ, তোর সুখের কথা ভেবে অবশ্যই ওরা রাজি হবে। আর তোরা তো কোনো অন্যায় করিসনি, তোরা দুজন দুজনকে ভালোবাসিস। তোরা কোনো ইমেজেস নয় যে তোদের সম্পর্কটা বাসা থেকে মেনে নেবে না, অবশ্যই মেনে নেবে। তুই তোর আব্বুর অবস্থা দেখাশোনা করবি। আর রিয়ার পড়ালেখা প্রায় শেষ, তাই আমার মনে হয় না তোর আব্বু আম্মু কখনোই না করবে না। হ্যাঁ দোস্ত, তুই আমাকে হেল্প করলে তো বিষয়টা হয়েই যায়। কবে যাবি বাসায় বল? হ্যাঁ, তুই রাজি থাকলে আজকে যাব। আজকে হাতে তেমন কাজ নেই, আর তোর সাথে আড্ডা মারতে আসলাম। আচ্ছা যাব, তার আগে দুপুরের লাঞ্চটা সেরে নেই, কি বলিস? ওরা একটা ওয়েটারকে ডেকে দুজন দুজনের মতো খাবার অর্ডার করে। আমার সব কথাই তো বললাম, এখন তোর কি খবর বল? বিয়ে কি করবি নাকি এভাবে একা একা থেকে যাবি? দেখ, তুই তো আমার সম্পর্কে সব কিছু জানিস, আর তেমন কোনো মেয়ে আমার চোখে পড়েনি যাকে মনের জায়গা দিতে পারবো। বিয়ে নিয়ে এত ভাবা হয়নি, তাছাড়া কোনো মেয়েকে এখনো পছন্দ করে উঠতে পারেনি। এখনো পছন্দ করে উঠতে পারলি না? তাহলে কবে করবি বলতো? বয়স তো আর কম হলো না, 30 ছুঁই ছুঁই। চেহারাটা কুঁচকে গেলে এরপর কেউ মেয়ে দেবে? না দেওয়াটাই ভালো মনে করি। এটা কেমন কথা? জীবনে পথ চলতে হলে কাউকে না কাউকে তো পাশে চাই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, তাহলে মেয়ে কি দেখবো নাকি বল? কিন্তু এত কিন্তু কিন্তু করিস না তো। এত সংকোচ করলে কিছুই হবে না। তুই যদি বলিস তো রিয়ার অনেকগুলো বান্ধবী আছে, দেখতে সেই লেভেলের কিউট। ওদের কারোর সাথে তোর একটা লাইন করিয়ে দেই, কি বলিস? কয়েকদিন প্রেম করবি, তারপর ভালো লাগলে বিয়ে করে ফেলবি। দেখ, এইসব প্রেম টেম আমার দ্বারা হবে না রে। তাহলে কি হবে শুনি? সারা জীবন তো আর এইভাবে থাকা যায় না। মেয়েদের দেখে এত অ্যালার্জি কেন তোর বলতো? এরই মাঝে ওয়েটার এসে ওদের খাবার দিয়ে গেলে দুজনে খেতে শুরু করে। আর মেহেদি বকবক করেই যাচ্ছে। আর ঈশানের তোয়ার কথা কেন জানি না মনে পড়ছে। মেয়েটা কি রকম, একরকম মায়াবী। তাই ঈশান ভাবে তোয়ার কথা কি মেহেদিকে বলবে নাকি বলবে না। ওর মধ্যে একটা সংকোচ কাজ করছিল। মেহেদিকে বললে ও বিষয়টা কীভাবে নেবে তাই বলতে চেয়েও বলতে পারছিল না। ঈশানকে ভাবতে দেখে মেহেদি বলল, কি এত ভাবছিস বলতো? আসলে না মানে, দেখ, এই ভনিতা করার পাটটা এখন উঠে গেছে। তাহলে তুই কেন সেটা ধরে রেখে আমতা আমতা করছিস? আমার সামনে কথা বলতে এভাবে লজ্জা পাস, তাহলে মেয়ের সামনে কথা বলবে বলতে তোর কি অবস্থা হবে আল্লাহ জানে। এবার ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর সেদিন রাতের ঘটনা থেকে আজ পর্যন্ত সব কিছু খুলে বলল। সবটা শুনে মেহেদি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে শুরু করলো, আমি জানতাম তুই বিষয়টা খারাপ ভাবে নিবি। আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি। আর তাছাড়া তুই মেয়েটাকে দেখলে তোর মনে হবে না ও এমন একটা কাজের সাথে জড়িত। শেষ পর্যন্ত তুই আবার ওই পতিতার প্রেমে পড়ে গেলি নাকি? মেহেদির মুখে তোয়া পতিতা শব্দটা শুনে ঈশানের বেশ খারাপ লাগে। ঈশান পারছিল না মেহেদিকে বারণ করতে। নিমেষের মধ্যেই ওর মুখটা কালো হয়ে যায়। ঈশানের মনে হচ্ছিল তোয়ার নামের পাশে ওই পতিতা শব্দটা মানাচ্ছিল না, কিন্তু বাস্তবতা এটাই।
ও যেমন ওর নামের পাশে সেটাই সবাই বসাবে। তারপর ঈশান নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, কোনো মেয়ে পতিত হওয়ার পেছনে থাকে কষ্টের একটা গল্প, তাই কারো বিষয়ে না জেনে বা না শুনে এভাবে কমেন্ট করা ঠিক হবে না। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাস্তবতা এটাই, ও যেটা করে সেই নাম ধরেই তো ডাকবে, তাই না? ঈশানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। কেমন যেন মেহেদির মুখ থেকে প্রতিটা শব্দ শুনে ওর বেশ খারাপ লাগছিল। তাই ঈশান খাওয়া বাদ দিয়ে দিল। তখন মেহেদি বলল, কিরে, কি হলো? খেতে ইচ্ছা করছে না। তারপর ঈশান বেশ কিছুক্ষণ মেহেদির সাথে কথা বলল। এক পর্যায়ে কথা বলা শেষ হলে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মেহেদির বাসা চলে যায়। তারপর ঈশান মেহেদির আব্বু আমাকে বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পর ওরা খুব সহজেই মেহেদির রিলেশনটা মেনে নেয় আর বলে ওরা রিয়ার আব্বু আমার সাথে কথা বলবে। ঈশান ওদের সাথে কথা বলা শেষ হলে বিদায় নিয়ে যখনই বাসার বাইরে আসতে যাবে তখনই মেহেদি ওর পেছন পেছন আসে। তারপর মেহেদি ঈশানকে বলে, দোস্ত শোন। মেহেদির কথা ঈশান ওর দিকে ঘুরে দাঁড়াতেই মেহেদি এসে ওকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, দোস্ত, তোর এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে আমি আব্বু আম্মুকে কিছুই বোঝাতে পারতাম না। তোকে কতবার বলেছি না এসব কৃতজ্ঞতার থ্যাঙ্কস ধন্যবাদ আমাকে দিবি না। এইটুকু যদি না করতে পারি তাহলে কিসের বন্ধু হলাম বলতো? আমি জানি তুই অনেক বড় বোনের মানুষ, তোর মতো একজনকে বন্ধু করে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তুই কিছু মনে করিস না, ধন্যবাদ দিয়ে আমি আর তোকে ছোট করব না। আমার বিয়েটা কিন্তু তোকে 7 দিন আগে থেকেই থাকতে হবে, সব দায়িত্ব তোর। না বললে কিন্তু আমি কিছুই শুনবো না। ওকে ওকে, তোর বিয়েতে আমি থাকবো না তো কে থাকবে? তোর শালিগুলোর সাথে একটু দুষ্টুমি করতে হবে না? বাব্বা, এখন তো মুখে বড় বাজ ঝাড়ছো, কিন্তু মেয়েদের সামনে আসলেই হাওয়া ফুস হয়ে যায় তোমার। ইনসাল্ট করছিস কর, যেদিন আমি একটা রিলেশন করে দেখাবো সেদিন বুঝতে পারবি এই ঈশান কি করতে পারে। মেহেদির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঈশান বাসায় চলে আসে। তো দেখতে দেখতে এইভাবে কেটে গেছে একটা মাস। এর মধ্যে ঈশানের বেশ কয়েকবার তোয়ার সাথে কথা ও দেখা হয়েছে, কিন্তু ঈশান ওর মনের জমানো প্রশ্নগুলো তোয়াকে করতে পারেনি। কিন্তু ওদের দেখা হলে তোয়া কেমন করে যেন ঈশানের সাথে দেখা হলো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে। ঈশান কথা বলতে গেলেও তোয়া তেমনভাবে কথা বলেনি। ও ভেবেছে কাজ ছাড়া কারোর সাথে এভাবে কথা বলাটা ঠিক হবে না। আর তাছাড়া ঈশান একজন সম্মানীয় মানুষ, ওর সাথে কথা বলতে গেলে কেউ ওকে খারাপ ভাবতে পারে, তাই ওর থেকে সরে গিয়েছে। অন্যদিকে ঈশান তোয়ার সাথে কথা বলার মতো কোনো সুযোগই পায়নি। এদিকে দেখতে দেখতে মেহেদির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। আর মেহেদির কথা মতো ওর বিয়েতে ঈশানের 7 দিন আগে থেকেই সব কার্যক্রম দেখতে হচ্ছে। তাই ঈশান দম ফেলার মতো সময় পাচ্ছে না। মেহেদি বিয়ের দিন ঈশান মেহেদি শ্বশুরবাড়িতে যাওয়ার পর খেয়াল করে তোয়া এখানেও এসেছে। তাই ওর আর বুঝতে বাকি রইল না ও কিসের জন্য এসেছে। ঈশান এখন বেশ অবাক হচ্ছে, কারণ বেশ বড় নামি দামি লোকের বাসাতেই তোয়া যাতায়াত। এবার ঈশান মেহেদির পাশে থেকে উঠে যায়, ভাবে আজকে তোয়ার সাথে কথা বলবে। ওর পাশে গিয়ে দাঁড়াতেই বলে, আপনাকে তো দেখি সব জায়গাতেই দেখা যায়, তো আজকে এখানে আবার আপনার কে কি হয়? মেয়ে রিলেটিভ নাকি ছেলে রিলেটিভ? ছেলে আমার বন্ধু, আর আপনি নিশ্চিত কাজের জন্য এসেছেন? ঈশানের কথায় তোয়া একটা মুচকি হাসি দেয়। বেশ কিছুক্ষণ ওর কথা বলল, তারপর তোয়া চলে গেল। তখন ঈশান ওর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। অর্ধেকটা রাস্তা যাওয়ার পর আবার তোয়ার ঈশানের দিকে তাকায়, আর ঈশান ওকে হাতের ইশারায় বিদায় জানিয়ে মেহেদির পাশে গিয়ে বসে। তখন মেহেদি বলতে শুরু করে, কি রে, মেয়েটা কে? ওই তোয়া। কিন্তু ও এখানে কি করছে বলতো? কি আর করবে, কাজের জন্য এসেছে। ঈশানের কথা মেহেদি অবাক হয়ে ওর দিকে তাকালো। তখন ঈশান বলল, অবাক হবার কিচ্ছু নেই, আমি যতগুলো বড় অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করেছি সব জায়গাতেই তোয়াকে দেখেছি। নামি দামি মানুষগুলোকে উপর থেকে যতটা ভালো মনে হয়, ভেতর থেকে তারা ততটাই ঘৃণিত জঘন্যতম কাজ করে। এখানে ভাবার কিছুই নেই। কিন্তু মেয়েটাকে দেখে মনে হয় না ও এমন একটা কাজ করে। তাই না? আমি তোকে সেটাই বলেছিলাম, ওর লাইফে হয়তো ঝড় বয়ে গেছে, যার জন্য এমন একটা কাজের সাথে যুক্ত হতে বাধ্য হয়েছে। সেটা আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েও করতে পারিনি। ঈশানের কথায় মেহেদি আবারও অবাক হয় আর বলে, ও লাইফের গল্পগুলো তোর জানার এত আগ্রহ কিসের জন্য বলতো? সেটা তো জানি না, কিন্তু জানতে খুব ইচ্ছা করে। সময় সুযোগ হলে অবশ্যই জিজ্ঞেস করব। বিষয়টা নিয়ে ঈশান আর মেহেদির মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এরই মাঝে মেহেদির বিয়ের কার্যক্রম শুরু হলে ঈশানকে সেটাই মন দিতে বলে তারপর সব আনুষ্ঠানিকতা
শেষ করে মেহেদি ওর বউ নিয়ে বাসায় ফেরে। ঈশান মেহেদিকে বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে আসে। আজকে বেশ করে ঈশানের কেন জানি তোয়ার কথাই মনে পড়ছিল। এভাবে কেটে যাচ্ছে দিনগুলো, আর এখন তোয়া ঈশানের মনে একটু একটু করে জায়গা করে নিয়েছেন, সেটা বেশ বুঝতে পারছে। তাই তোয়াকে সময় অসময়ে বিভিন্ন জায়গায় দেখে। ঈশানের বেশ খারাপ লাগে, তাই ও ভাবে তোয়াকে বারণ করবে এই কাজটা করতে, কিন্তু আবার পরবর্তীতে ভাবে আমি ওকে বারণ করাকে, আর আমি বারণ করলে ও শুনবে কিসের জন্য? বিষয়টা নিয়ে ঈশানের ভেতর বেশ একটা ঝড় চলছে। তাই ও অনেক ভেবে চিন্তে একদিন রাতে তোয়াকে ফোন দেয়। একবার বাজতেই তোয়া ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ঈশান, ঈশান আহমেদ। অনেক চিনতে পেরেছেন? ও আপনি? হ্যাঁ বলুন, কেমন আছেন? চলছে একরকম, আর আপনি কেমন আছেন? ঈশানের কথায় তোয়া একটা তার ছেলের হাসি দিয়ে বলতে শুরু করে, আমার ভালো আর থাকা আর না থাকা, কেন কেন? এই কথাটা আমাকে কেউই জিজ্ঞেস করে না, আপনি করলেন তো সেই জন্যই বললাম। আর তাছাড়া ভালো থাকলেই বা কি আর না থাকলেই বা কি, আমার লাইফে এগুলো কোনো ম্যাটার করে না। ঈশান ভাবে তোয়াকে এই প্রশ্নটা করা একটু ভুল হয়েছে। আর অন্যদিকে তোয়া ভাবে, উনি আমাকে কেন ফোন দিলেন? তাহলে কি উনিও আমাকে দিয়ে কাজ করাতে চায়? হ্যাঁ, হতেই পারে। তাছাড়া উনি এত রাতে আমাকে কেন ফুল দেবে? দুজনেই দুজনের মতো ভাবছে। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। তারপর একটা সময় তোয়া নিজে থেকেই বলল, হ্যাঁ বলুন, কি জন্য ফোন দিয়েছেন আপনি? আরে না 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 না, তেমন কিছু না। আসলে অনেকদিন হলো আপনার নম্বরটা নিয়েছি, আর বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছি না, তাই মনে হলো আপনাকে ফোন দিয়ে একটু খোঁজ খবর নেই। ও আচ্ছা। ঈশানের কথাই তো একটু হাসলো, তাও বলল, আরে হাসেন কেন? সত্যি বলছি, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি। ও আচ্ছা বুঝলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে যেখানে দেখি সবসময় দামি দামি লোকের বাসা যান আপনি, তাছাড়া কি অন্য কোথাও যান না নাকি? আসলে আমি সব বড় পার্টির সাথে কাজ করি, ছোট কোনো লোকের কাছে যাই না। বড় ডিল হয় ওই কাজগুলোই করি, সপ্তাহে 2-3টা কাজ থাকে, এর বেশি না। আর সেদিন কোনো কাজ ছিল না, তাই বড় পার্টির খোঁজ করছিলাম, আর আপনার সাথে তখন দেখা হয়। ওহো আচ্ছা। বেশ কিছুক্ষণ ঈশান তোয়ার সাথে কথা বলল, আর ঈশানের মনে তোয়াকে করার জন্য প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঈশান সেটা করে উঠতে পারছিল না। ঈশান ভাবে কিভাবে ওকে কথাগুলো বলবে। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর ঈশানের মনে তোয়াকে দেখার জন্য একটা প্রবল ইচ্ছা জাগে। বেশ কিছুদিন হলো ঈশান তোয়াকে দেখে না, তাই ও হঠাৎ করেই বলে ফেলে, আচ্ছা আপনি একটু দেখা করতে পারবেন? কেন কেন? আপনার সাথে অনেকদিন যাবত দেখা হয় না, তাই একটু দেখা করতে চাইছিলাম, একটু কথা বলতাম, যদি আপনার সমস্যা না হয় তাহলে। আর যদি সমস্যা হয় তাহলে দেখা করতে হবে না। উনি আবার আমার সাথে দেখা করতে চান কেন? ওনার কি উদ্দেশ্য? লোকটা বেশ রহস্যজনক, কথাগুলো কেমন যেন রহস্যজনক। যাই হোক, দেখা করতে চেয়েছে হয়তো কোনো বড় কাজের কন্ট্রাক্ট করবে, কিংবা কারোর সাথে পরিচয় করিয়ে দিবে কাজের জন্য। তোয়া কথাটা বলে শেষ করার আগেই বলল, আহ, আচ্ছা ঠিক আছে, আম, বলুন কোথায় আসতে হবে? ঈশান একটা রেস্টুরেন্টের কথা বলল। তোয়া তখন যাবে বলে ঈশান বলল, আপনি যাওয়ার আগে আমাকে একটা ফোন দিবেন, আপনার কাজ ফেলে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো পরদিন ঈশান অফিসে যায়। তারপর কাজ করতে থাকে, আর কাজের ফাঁকে ফাঁকে বারবার মোবাইলের দিকে তাকাতে থাকে, কখন তো আর কল আসবে। কিন্তু 1-2 ঘন্টা পার হতে হতে দুপুর গড়িয়ে যায়, তাও তো আর কল আসলো না। এবার ঈশান ভাবল আজকে বিজি আছে তাই আসবে না। তারপর যখনই লাঞ্চের জন্য উঠতে যাবে তখনই তোয়ার ফোন হাসে। সাথে সাথে ঈশান রিসিভ করে বলে, হ্যাঁ বলুন। আপনি আসুন, আমি আসছি। কথাটা বলেই তোয়া ফোন কেটে দিলে ঈশান তৎক্ষণাৎ মোবাইলটা পকেটে রেখে তারপর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। 20 মিনিট পর ঈশান রেস্টুরেন্টে পৌঁছে যায়। দেখে তোয়া এখনও আসেনি। তারপর ঈশান একটা টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করে। 5 মিনিট পর তোয়া এসে দেখে ঈশান এসে বসে আছে। এবার তোয়া গিয়ে ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান খেয়াল করে আজকে তোয়াকে একটু অন্যরকম লাগছে। তোয়া বিছানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও বসতে বসতে সেটা খেয়াল করলো। তারপর ঈশানের দৃষ্টি আকর্ষণ করার জন্য তোয়া বলল, হ্যাঁ বলুন, কি বলতে চান? কেন, খুব তাড়া আছে আপনার? তাহলে কিন্তু আপনি না আসলেও পারতেন। আমার কথাগুলো এতটা জরুরি না। আমি তো আপনাকে বলেছিলাম যে কাজ ফেলে আসতে হবে না। আরে না, তাড়া নেই। কেন ডেকেছেন জানার জন্যই বললাম।
ওরা বেশ কিছুক্ষণ ধরেই তোয়ার সাথে কথা বলতে লাগলো। তারপর ঈশান একটা ওয়েটারকে ডেকে তোয়াকে জিজ্ঞেস করলো, বলুন কি খাবেন? আরে না না, কিছুই খাবো না। দেখুন, আপনি আমার সাথে প্রথম দেখা করতে আসছেন, কিছু না খেলে আমি আপনাকে যেতে দেবো না, তাই ভালো ভালোই অর্ডার করুন। ঈশানের জোরাজোরিতে তোয়া কিছু খাবার অর্ডার করলো। তখন ঈশানও অর্ডার করলো। তারপরে একটু পর এসে ওয়েটার খাবার দিয়ে গেলে ওরা খেতে শুরু করে। আর ঈশান ভাবতে শুরু করে তোয়াকে এই কথাগুলো বললে ও কীভাবে নিবে। আর অন্যদিকে তোয়া ভাবছে, আপনি আমাকে কি এমন বলার জন্য ডেকে পাঠালেন, কিছুই তো বলছেন না। তাহলে কি কাজের জন্য আসতে বললো? দুজনে খাওয়া শেষ করলে ঈশান অনেক সাহস চুকিয়ে তারপর বলতে শুরু করে, আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি এই কাজ কেন করেন বলেন তো? ঈশান কথাটা বলতেই তোয়া একটা অসহায় দৃষ্টিতেই ওর দিকে তাকালো। তখন ঈশান বলল, আসলে আমি আপনাকে এভাবে বলতে চাইনি, সমস্যা হলে বলতে হবে না, প্লিজ আপনি কিছু মনে করবেন না। এবার তোয়া নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, আরে না না, আমার উপর দিয়ে এত কিছু যায় তাতে কিছু মনে করি না। আর এই সামান্য প্রশ্নে কি মনে করব? কথাটা বলেই তোয়া বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আর ঈশান ভাবল তোয়াকে এই প্রশ্নটা করা ঠিক হয়নি। দুজনেই চুপ করে আছে। একটা সময় তোয়া ভাবতে লাগলো, ওনাকে তো আমি বলতেই পারি, আর তাছাড়া উনি শুনলে কি এমন ক্ষতি হবে? তোয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর বলতে লাগলো, আহ, আসলে কোনো এক কারণে এই কাজে আমার নামা। নিজেকে বাঁচাতে বাঁচাতে এসে শেষ পর্যায়ে যখন রাস্তার শিয়াল কুকুরগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছিলাম না, তখন নিজে থেকে নিজের সবটা অন্যকে বিলিয়ে দিই। কিন্তু সেটা এমনিতে নয়, টাকার বিনিময়ে। আর আমি যখন এই শহরে ছিলাম তখন আমার থাকা খাওয়ার কোনো উপায় ছিল না, তাই এক পর্যায়ে এই পথে নামতে হয়। আর এর পেছনে অনেক বড় একটা কাহিনী আছে, সেটা না হয় নাইবা জানলেন। আচ্ছা, সমস্যা নেই। আবারও বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। তারপর আবার ঈশান বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। না না, বলুন। আপনি আজকে থেকে এই কাজটা করবেন না। ঈশান কথাটা বলতে তোয়া ঈশানের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ঈশান বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি বলছি আপনি আজকে থেকে এই কাজটা করবেন না। তোয়া এবার একটা শুকনো হাসি দেয়, বলতে শুরু করে, আপনি বললে আমি শুনবো কেন? আর তাছাড়া সবাই আমাকে দিয়ে টাকার বিনিময়ে কাজ করায়, তাই এমনিতে কেউ তো আর টাকাগুলো আমাকে দিয়ে যাবে না। আমার তো কিছু না কিছু করতেই হবে। আর একবার যখন এই রাস্তায় নেমে গেছি, তাহলে এইটা করে টাকা নিলে অসুবিধাটা কোথায়? আর আপনি আমাকে বারণ করলেই আমি শুনবো কেন বলুন তো? এটা না করলে কেউ তো আর আমাকে টাকা দেবে না, তাই না? আপনি এই কাজটা করবেন না, টাকাটা আমি আপনাকে দেব। ঈশানের কথায় তোয়া ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায় আর বলতে শুরু করে, আপনি আমাকে টাকা কেন দেবেন? আপনি তো আমার সাথে কোনো কাজ করবেন না, তাহলে আমি আপনার টাকাটা কেন নেব? বন্ধু হিসেবে না হয় নিলেন। না, আপনি বললেই তো আমি সেটা নিতে পারবো না। আর এইভাবে আপনি আমাকে কতদিন টাকা দিবেন বলুন? একটা সময় লোক জানাজানি হয়ে গেলে সবাই বলবে আমি আপনার রক্ষিতা। তখন আপনি সমাজের লোককে কী জবাব দিবেন? আর একবার আপনার শরীরে যদি এই দাগটা পড়ে যায়, আপনি কখনো সেটা তুলতে পারবেন না। সমাজে সবার কাছে আপনি নিচু হয়ে যাবেন। তাই আমি চাই না আমার জন্য আর কেউ এভাবে অপমানিত বা লাঞ্ছিত হোক। তাই আশা করি আপনার এই কথাটা আমাকে বলবেন না আর। তোয়া কথাগুলো বলেই সেখান থেকে উঠে যায়। ঈশান কিছু বলার আগেই তোয়া রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর ঈশান সেখানেই বসে ভাবছে। তোয়া হয়তো অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো এইভাবে চলে গেল। অন্যদিকে তোয়া ভাবছে অন্য কথা। লোকটা কেন আমাকে টাকা দিতে চাইছে? তাহলে কি উনি সারা জীবনের জন্য আমাকে ওনার কাছে রেখে দিতে চাইছে, নাকি উনি আমাকে আরো বেশি দামে অন্য কোথাও বিক্রি করে দেবে? আজকে দুই দিকে দুজনের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এর কোনো উত্তর কারো কাছে নেই। তো ঈশান মন খারাপ করে বাসায় চলে আসে। তারপর সারাটা দিন তোয়ার কথাই ভাবে। দিন শেষে রাত হয়, তবুও তোয়ার কথাগুলো ভুলতে পারে না। পরদিন সকাল হতে ঈশান আবারও তোয়ার কথাই ভাবতে শুরু করে। তাই কোনো কাজেই মন দিতে পারছিল না। ঈশানের ভেতর বেশ গিল্টি ফিল হচ্ছিল। তাই আর থাকতে না পেরে ও তোয়াকে ফোন দেয়। কয়েকবার বাজতেই ও ফোনটা রিসিভ করে আর বলতে শুরু করে, বারবার আপনি আমাকে এভাবে ফোন কেন দিচ্ছেন বলেন তো? কি সমস্যা আপনার? কোনো কাজ থাকলে আপনি আমাকে ফোন দেবেন, তাছাড়া কোনো ফোন দেবেন না। তোয়ার এমন একটা কথা শুনে ঈশানের বেশ খারাপ লাগে। তাই ও ভাবে কালকে তোয়া হয়তো বেশ কষ্ট পেয়েছে। তাই ঈশান এবার একটু নিচু স্বরে আর অসহায় কণ্ঠে বলল,
আসলে কালকের জন্য আপনাকে সরি বলতে ফোন দিয়েছিলাম। আমি কথাগুলো এভাবে বলতে চাইনি। আপনি হয়তো আমাকে আর 10 জন ছেলের মতো ভাবছেন, কিন্তু না, আমি আপনাকে ওইভাবে বলতে চাইনি। আসলে আপনাকে দেখে মনে হয় না এরকম একটা কাজ করে। তাছাড়া কেন জানি না, যখন আপনি বড় বড় লোকের কাছে যান তখন আমার খুব খারাপ লাগে, তাই আপনাকে বারণ করেছিলাম। প্রয়োজনে নয়, আপনাকে বন্ধু ভেবে আমি এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি আমার কথায় এতটা কষ্ট পাবেন। আমি ফোন দিলে যে আপনি বিরক্ত বোধ করেন সেটা আমি জানতাম না। মাফ করবেন আমাকে, আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করবো না। আর ভালো থাকবেন। কথাটা বলে ঈশান তোয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। আর তোয়া ওইভাবেই ফোনটা হাতে নিয়ে ওইভাবেই দাঁড়িয়ে রইল। তোয়ার বেশ খারাপ লাগলো ঈশানের কথাগুলো শুনে, তাই ও ভাবতে লাগলো লোকটাকে এইভাবে বলাটা ঠিক হয়নি, উনি হয়তো কষ্ট পেয়েছে। এবার তোয়া ভাবে ঈশানকে ফোন দিবে, কিন্তু দিতে গিয়েও দেয় না। ঈশান আর কোনো কাজে আজকে বাসা থেকে বের হয় না। ওর বেশ খারাপ লাগছিল তোয়ার কথাগুলো শুনে। ঈশান ভেবেছিল তোয়া যদি এই কাজ থেকে বেরিয়ে আসতে চায় তাহলে ওকে হেল্প করবে, কিন্তু তোয়া ওর কোনো কথাই শুনলো না। এভাবে দেখতে দেখতে কেটে গেছে আরও প্রায় একটা মাস। এরই মধ্যে ঈশানের সাথে তোয়ার আর দেখা হয়নি, আর ঈশানও তেমন কোথাও যায়নি যে তোয়ার সাথে দেখা হবে। এই একটা মাস ঈশান তোয়ার কথা নিয়ে এতটাই ভেবেছে যে কেন জানি তোয়াকে ঈশানের একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে একইভাবে তোয়াও এখন ঈশানের কথাই ভাবছে, কিন্তু কেন ভেবেছে সেটা ও বুঝে উঠতে পারেনি। ঈশান আজকে অফিসে বসে তোয়ার কথাগুলো ভাবছিল, তাই কোনো কাজেই মন দিতে পারছিল না। অন্যদিকে তোয়া ভাবছিল লোকটা হয়তো সেই দিনের কথায় অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো আমার সাথে দেখা হবে ভেবে উনি কোনো জায়গাতেই তেমন আর অ্যাটেন্ড করেন না। না হলে যেসব বড় বড় সম্মানীয় ব্যক্তিদের সাথে আমি কাজ করেছি তাদের কারো বাসার অনুষ্ঠানে অন্তত একবার হলেও দেখা হতো। উনি হয়তো কষ্ট পেয়েছে, ওনাকে ওইভাবে ওই দিন বলাটা ঠিক হয়নি, কিন্তু আমি তো বলতে চাইনি। বারবার উনি আমাকে ফোন দেয়, এতে একটা সময় আমার ওপর হয়তো উনি দুর্বল হবে, নাহলে আমি হব, যেটার জন্য যে কেউ একজন দায়ী থাকবে। তাই আমি চাইছিলাম না উনি আমার উপরে দয়া দেখাক। কথাগুলো ভেবে তোয়ার ভেতর বেশ অস্থিরতা কাজ করে। ওর মনে হচ্ছিল ঈশানকে সরি বলা উচিত, আর ওর সাথে দেখা করে বিষয়টা বুঝিয়ে বলা উচিত। তাতে হয়তো একজন কেউ ওর উপর থেকে রাগ করে থাকবে না। তাই অনেক ভেবে চিন্তে তোয়া ফোনটা হাতে নিয়ে বেশ কয়েকবার ঈশানকে ফোন দিতে গিয়েও পারে না। তারপর অনেকটা সাহস জুগিয়ে ফোন দেয়। সাথে সাথে ঈশান ফোনের দিকে তাকায় আর খেয়াল করে তোয়ার নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু ঈশান ফোনটা রিসিভ করলো না। বেশ কয়েকবার বাজার পর রিসিভ করলো না। ভাবলো শুধু শুধু ওর সাথে কথা বলে আর কি লাভ? তাছাড়া ও তো চায় না আমি ওকে ফোন দেই, ওর সাথে কথা বলি, তাহলে কেন ওকে ডিস্টার্ব করব? এদিকে ফোনটা বেজে বন্ধ হয়ে গেছে। আর তোয়া ভাবছি ঈশান ফোনটা কেন রিসিভ করছে না। একটা সময় ঈশান ভাবলো ফোনটা ধরা উচিত, কোনো সমস্যা তো হতে পারে। আবার বাজতেই ঈশান ফোনটা রিসিভ করে আর বলে হ্যাঁ বলুন, কি বলবেন? এবার তোয়া খুব শান্ত গলায় বলল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবেন? আপনার কোনো প্রয়োজন নাকি কোনো সমস্যা? ঈশানের এমন কথা শুনে তোয়ার বেশ খারাপ লাগে, কারণ ঈশানকে যতবারই ফোন দিয়েছে কখনো এমনভাবে কথা বলেনি। সেদিনের কথাই হয়তো ঈশান একটু রেগেই আছে, তাই এমনভাবে কথা বলছে। তো এবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল আমার কোনো প্রয়োজন নেই, ভেবেছিলাম আপনি আমার সেদিনের কথায় কষ্ট পেয়েছেন, তাই আপনাকে ফোন দিয়েছিলাম। সেদিন যদি আপনি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি সরি। আপনি আমাকে মাফ করবেন, আমি ওইভাবে কথাগুলো বলতে চাইনি। সমস্যা নেই। আর তাছাড়া আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার সাথে ভালোভাবে কথা বলি বা কি হবে? ঈশানের কথাটাই তোয়ার আরও খারাপ লাগে, তাই ও বলল প্লিজ আপনি এভাবে বলবেন না, আমি বুঝতে পারিনি আপনি এতটা কষ্ট পাবেন। এবার ঈশান বুঝতে পারছিল তোয়া নিজেকে বেশ অপরাধী মনে করছে, তাই এবার ঈশান তোয়ার সাথে স্বাভাবিকভাবেই কথা বলল। বেশ কিছুক্ষণ কথা বলার পর তোয়া ভাবল ওনাকে তো অনেকদিন দেখি না, কোথাও ওনার সাথে দেখাও হয় না, ওনাকে কি একবার দেখা করতে বলবো? উনি আবার উল্টোপাল্টা কিছু ভাববে না তো? তোয়া কথাগুলো ভেবেই তারপর সাহস করে বলেই ফেলল আচ্ছা, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? ঈশান তোয়া কথা শুনে বেশ খানিকটা অবাক হয়, কারণ এর আগে ঈশান তোয়াকে দেখা করতে বলেছিল, আর আজকে তোয়া নিজ থেকেই ওর সাথে দেখা করতে চাইছে। তাই ঈশান বলল সেদিন আপনি আমাকে লাঞ্চ করালেন, আজকে আমি আপনাকে লাঞ্চ করাবো, তাই বললাম।
আচ্ছা সমস্যা নেই, আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আসতে হবে না। ঈশান অনেকদিন যাবৎ তোয়াকে দেখে না, প্রায় একটা মাসেরও বেশি হয়ে গেছে। ওর সাথেই দেখা হয় না, তাই বললো, ওর সাথে দেখা করতে কি সমস্যা আছে? আচ্ছা, কোথায় আসতে হবে বলুন? যেখানে সেদিন দেখা হয়েছিল সেখানে। কখন আসতে হবে? আজকে আমি ফ্রি আছি, আপনি চাইলে এখনই আসতে পারেন। ঈশান যাবে বলে ফোনটা রেখে দেয়। তারপর আবারও সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে তোয়া রেস্টুরেন্টে চলে আসছে আর ঈশানের জন্য ওয়েট করছে। একটু পর ঈশান এসে দেখে তোয়া আজকে আগে থেকে এসেই বসে আছে। ঈশান তোয়ার সামনে যেতে তোয়া ওর দিকে তাকায় আর বলে, এই তো ঠিকঠাক, বসুন। ঈশান বসে তোয়ার সাথে কথা বলতে লাগলো। একটা সময় ঈশান খেয়াল করো তোয়ার চোখগুলোতে কেমন যেন অদ্ভুত রকমের একটা মায়া আছে, যেটা ঈশান এতদিন খেয়াল করেনি। এবার তোয়া একটা ওয়েটারকে ডাকলো, তারপর ওরা খাবারের অর্ডার করলো। তোয়া বলল, দেখুন, যেহেতু আমি আপনাকে এখানে ডেকেছি তাহলে আজকে বিলটা আমি দেব। আপনি যদি দেওয়ার চেষ্টা করেন বা দেন তাহলে আর আপনার সাথে কখনো দেখা করতে আসবো না। ঈশান তোয়ার কথায় একটা মুচকি হাসি দেয় আর বলে, ওকে ওকে। একটু পর ওয়েটার এসে ওদের খাবার দিয়ে গেলে দুজনেই খেতে শুরু করে। আজকে ঈশান চুপচাপ খাচ্ছে, কোনোই কথা বলছে না। তাই তোয়া ভাবছে ঈশান হয়তো সেদিনের কথায় কষ্ট পেয়েছে, তাই ওকে আর কিছু জিজ্ঞেস করছে না। সেদিন ঈশান খাওয়ার ফাঁকে ফাঁকে তোয়ার মুখের দিকে তাকাচ্ছিল আর দেখছিল তোয়া খাবারগুলো বাচ্চাদের মতো করে মুখে দিচ্ছে, যেটা দেখে ঈশানের বেশ ভালোই লাগছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ করছিল না। অন্যদিকে তোয়া খেয়াল করছিল ঈশানের চেহারাতে কেমন যেন অদ্ভুত রকমের মায়া আছে। হ্যাঁ, তাছাড়া ঈশানকে দেখতে ততটা খারাপ নয়, বেশ শিশুদের মতো দেখতে। যে কোনো মেয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। লম্বা, ফর্সা, চুলে স্টাইল করে কাটা, মুখে দাড়ি রাখা, সব মিলিয়ে একটা হিরোর মতো। খাওয়া দাওয়া শেষ হলে বেশ কিছুক্ষণ দুজন নীরবতা পালন করলো। তারপর তোয়া বলল, আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ঈশান তোয়ার কথায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার কেউ নেই, আমি এতিম। সরি, আমি এভাবে বলতে চাইনি। আরে না না না, সমস্যা নেই। যেটা সত্যি সেটা তো আর লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আব্বু আম্মু অনেক আগে মারা গেছে, আমি ছোট থাকতেই। আপনি বলুন, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপাতত কেউ নেই, আগে ছিল। মানে? আমার বাসা এই শহরে না, আমি যখন এই শহরে আসি তখন থেকে আমি একাই। আগে বাবা মা ভাই আর আমি মিলে আমার একটা পরিবার ছিল, এখন আমি একাই, ঠিক আপনার মতো। দুজন বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো, কিন্তু ঈশান আজকে তেমন বেশি কথা বলছিল না। একটু পর দুজন দুজনের থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। এভাবে বেশ কয়েকবার তোয়া ঈশান দেখা করে, আর এখন ঈশান বুঝতে পারছিল আস্তে আস্তে ও তোয়ার উপর একটু একটু করে দুর্বল হচ্ছিল। কিন্তু আবার পরক্ষণই ভাবে, তোয়া হাত 10টা মেয়ের মতো স্বাভাবিক মেয়ে না, ও একটা অন্ধকার জগতে আছে, ওকে নিয়ে ভাবাটা আমার ভুল। অন্যদিকে তোয়াও একটু একটু করে ঈশানের প্রতি দুর্বল হচ্ছিল, কিন্তু নিজের কাজের জন্য আর নিজের অবস্থান থেকে সেটা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল। কারণ ওর জীবনে ভালো লাগা বা ভালোবাসাটা কখনো মানায় না। তাই তোয়া নিজেকে তুচ্ছ ভাবে। তোয়া চাইছিল এইগুলো নিয়েই না ভাবতে, কিন্তু তারপরও কেন জানি বারবার ঈশানের কথাই ওর মনে পড়ছিল। এই প্রথমবার কোনো ছেলের জন্য ওর অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। একদিকে তোয়া আর ঈশানের সাথে দেখা করতে, ওর সাথে সময় কাটাতে চাইলেও সেটা ওর সম্ভব নয়। ওরা দুজন তেমন চেনা পরিচিত নয়। সেদিন রাতে ওদের পরিচয়, আর এরপর থেকে একটু একটু কথা আর দেখা করা, তাছাড়া তেমন কোনো সম্পর্ক বা পরিচয় ওদের মাঝে নেই। না আছে কোনো বন্ধুত্ব, যেটার নাম ধরে ডাকা যায়। যাই হোক, বেশ কিছুদিন ধরে আবারও তোয়া ঈশানের সাথে দেখা করা বন্ধ করে দেয়, কারণ তোয়া চায় না ঈশানের প্রতি দুর্বল হতে। আমি যেমন ওনার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছি, ওনার প্রতি একটা ভালো লাগা কাজ করে, তাহলে ওনারও তো আমার প্রতি একটা দুর্বলতা কাজ করবে। কিন্তু আমি চাই না উনি আমার প্রতি দুর্বল হোক, এতে আমাদের সমস্যা হবে। তাছাড়া উনি সমাজের সম্মানিত একটা ব্যক্তি, আমি যদি ভুল করে ওনাকে ভালোবেসে ফেলি, উনি সেটা কখনোই মেনে নেবে না। আর আমার জীবনে ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে সব অন্ধকার জগতের সাথে নিমজ্জিত। এইসব নিয়ে আমার জন্য আমার জন্য না ভাবাটাই ভালো। আর ওনার থেকে যতটা দূরে থাকবো ততটা আমার জন্য ভালো, আর ওনার জন্য। আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? কি হয় ও আমার? আমাদের মধ্যে তো ওখানে তেমন কোনো সম্পর্ক নেই, বন্ধু ছাড়া এটাকে অন্য কিছু বলাও যায় না। কিন্তু তারপরও কেন জানি ওর প্রতি একটা ভালো লাগা কাজ করছে, যেটা আগে কখনো হয়নি।
বেশ কিছুদিন যাবৎ তোয়া আর ঈশানের সাথে দেখা করে না, আর এভাবেই কেটে গেছে 15টা দিন। আর যত দিন যাচ্ছে তোয়াকে না দেখতে পেয়ে ঈশানের ভেতরটা একটা অস্থিরতায় কাজ করছে। মন বুঝছিল তোয়ার সাথে দেখা করতে, কিন্তু বাহিরটা শক্ত করে আবারও ওর সাথে দেখা করতে চাইছিল না। দেখতে দেখতেই আরও 5টা দিন কেটে যায়, কিন্তু এই দিনগুলোতে তোয়া ঈশানের সাথে দেখা করে না, তাই আর থাকতে পারছিল না। বেশ অস্থির লাগছিল, তাই ঈশান তোয়াকে ফোন করে। সাথে সাথেই তোয়া রিসিভ করে। ঈশানের ফোনের জন্য যেন তোয়া অপেক্ষা করছিল। ফোনটা রিসিভ করেই তোয়া বলতে শুরু করে, কেমন আছেন? আছি কোনো রকম। আপনি কেমন আছেন? ঠিকঠাক। তোয়া কিছু বলবে তার আগে ঈশান বলে, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? তোয়াকে কিছু বলতে না দিয়ে ঈশান আবার বলল, প্লিজ না করবেন না, এক্ষুনি একবার দেখা করুন। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলুন? আমি আপনাকে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি, আপনি চলে আসুন। ঈশান তোয়াকে একটা হোটেলের ঠিকানা দেয়, যেটা দেখে তোয়া বেশ অবাক হয়। নিমিষের মধ্যেই তো তার মুখটা কালো মেঘে ছেয়ে যায়, আর ভাবতে শুরু করে, এর আগে তো উনি কখনো আমাকে হোটেলে দেখা করতে বলেনি, তাহলে আজকে উনি নিশ্চয়ই আমার সাথে কাজ করতে চায়। আর হ্যাঁ, করবেই না বা কেন, আমি তো ওই রকমই, তাহলে উনি কাজ করলে সমস্যা কি? তোয়া কথাগুলো ভেবে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশান অনেক আগেই রওনা দিয়ে দিয়েছে। ঈশান গিয়ে একটা হোটেলে একটা রুম বুক করে দেয়, তারপর রুমে গিয়ে বসে রইল। একটু পর তোয়া এসে ঈশানকে ফোন করে কত নম্বর রুমে যেতে হবে। ঈশান বলে দিয়ে রুমের বাইরে বেরোতে দেখে তোয়া ওর দিকে এগোচ্ছে। ঈশান তোয়াকে দেখেই রুমের ভেতরে চলে যায়, আর তোয়া গুটি গুটি পায়ে রুমের দিকে যতই এগোচ্ছে ততটাই ঈশানের প্রতি ওর ভুলভাল কথা ভাবছিল। একটা সময় তোয়া রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর কাঁধে থেকে ব্যাগটা নামিয়ে বলতে শুরু করে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। তোয়ার মুখে কেমন একটা যেন কষ্টের ছাপ দেখা যাচ্ছিল, যেটা ঈশান বুঝতে পারছিল। তা বেশ কিছুক্ষণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তোয়া বেরিয়ে আসে, তখন ঈশান ওকে বসতে বললে তোয়া ঈশানের পাশে বসে। তখন ঈশান ওর মুখোমুখি হয়ে বসে, আর তোয়া বলতে শুরু করে, আমি জানি আপনি আমাকে এখানে কেন ডেকেছেন, সমস্যা নেই, আপনি কোনো সংকোচ ছাড়াই কাজটা করতে পারেন। ঈশান তোয়ার এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায়, আর ভাবে এইভাবে ওকে ওখানে ডাকা হয়তো এইরকম ভেবেছে। আসলে ঈশান আসছিল আজকে তোয়ার লাইফে কথাগুলো জানার জন্য, তাই ওকে এখানে ডেকেছিল। ঈশান বারবার চাইছিল তোয়া এই লাইফটা থেকে বেরিয়ে আসুক, কারণ এখন ঈশান তোয়াকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। তোয়ার লাইফটা যেমনই হোক, ও যে কাজই করুক ভালোবাসার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনো ম্যাটার করে না। আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমি জানি না, কিন্তু ভালোবাসায় এগুলো ম্যাটার করে না, সেটা আমি কনফার্ম। যদিও আমার লাইফে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু আসেনি, কিন্তু আমি ভালোবাসার দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি। ঈশান কথাগুলো ভেবেই নিজেকেই স্বাভাবিক করে নিয়ে বলে, তুমি ভুল বুঝছো, আমি এসব কিছু করার জন্য তোমাকে এখানে ডাকিনি। তুমি সব সময় আমাকে যেমনটা ভেবেছিলে আজকেও ঠিক তেমনটাই ভাবলে। কথাগুলো বলে ঈশান বুঝতে পারে হতোয়াকে তুমি করে বলে ফেলেছে, তাই ও বলতে লাগলো, সরি, আমি তুমি করে বলতে চাইনি, কিছু মনে করবে না। এবার ঈশানের কথাই তোয়া ভাবলো, সবসময় উল্টো পাল্টা ভাবি, কি থেকে কি ভাবলাম ওনাকে নিয়ে, সমস্যা নেই, আপনি তুমি করেই বলতে পারেন, আমি আপনার থেকে বয়সে ছোটই হব, তাই তুমি করেই বলতে পারেন। ঈশান আর কিছু না বলে চুপ করে রইল। ও ভাবতেও পারেনি থোয়া ওকে এমনটা ভাববে। ঈশানকে চুপ করে থাকতে দেখে থোয়া বলতে শুরু করলো, বলুন কি জন্য ডেকেছেন, আর কথা বলছেন না কেন? তাও ঈশানের কথা বলছে না, তাই তোয়া বলল, না, ভাবছি আপনার কথাগুলো বললে আপনি কিভাবে নেবেন আর কিভাবে বা রিয়াক্ট করবেন। সমস্যা নেই, বলতে পারেন, কি এমন কথা জানতে চান? আমি আপনার লাইফের গল্পটা জানতে চাই, কেন আপনি এই রাস্তায় আসেন সেটা জানতে চাচ্ছিলাম। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে আমাকে বলতে পারেন যদি চান। আপনি না চাইলে আমি আপনাকে জোর করব না। আসলে অনেকদিন ধরে আমার এই বিষয়টা জানার জন্য মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই আজকে আপনাকে কোনো সংকোচ না করেই বলে দিলাম। প্লিজ বলবেন আপনি কেন এই অন্ধকার জগতে নেমেছেন। তোয়া ঈশানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ঈশান বলল, সমস্যা নেই, আপনার বলতে হবে না, আপনি কষ্ট পেলে বলার দরকার নেই। তোয়া নিজেকে স্বাভাবিক করিনি বলতে শুরু করলো, সময়টা 2 বছর আগে, তখন আমি সবে মাত্র অনার্সে ভর্তি হয়েছি। সেই সময়টাতে দেখতাম আমার ক্লাসমেটে একটা ছেলে রোজ আমাকে দেখতো,
আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি ওকে সেভাবে পাত্তা দিতাম না। একটা সময় ছেলেটা রোজ আমার পিছু করে আমার সাথেই আসতো। হয়তো কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। এই বিষয়টা আমার বান্ধবীরাও আমাকে বলেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিই না। তারপর দীর্ঘ 2টা মাস ও আমার পেছনে ঘোরে। তখন আমি বুঝতে পেরেছি ছেলেটা আমাকে পছন্দ করে। তারপর একদিন ও আমাকে প্রপোজ করে। তখন আমি ওকে অ্যাকসেপ্ট না করলে ও আমাকে বলে সুইসাইড করবে। তখন আমি ওর প্রস্তাবে রাজি হতে বাধ্য হই, কিন্তু আমি ওকে ভালোবাসতাম না, সেটা আমি এখন বুঝতে পারছি। আর ভালোবাসার মতো কোনো ফিলিংস ওই সম্পর্ক নামক মিথ্যাটাই ছিল না, ছিল শুধু পাহাড় পরিমাণ মিথ্যা আর মায়া। ও সবসময় আমাকে বলতো অনেক বেশি ভালোবাসে আমাকে, আমাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। কিন্তু তখন ওর এই কথাগুলোর মধ্যে আমি কেমন যেন মিথ্যে খুঁজে পেতাম। তারপরও তখন বলতে পারিনি, হয়তো ভেবেছিলাম ছেলেটা আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু ওর এই ভালোবাসার মধ্যে ছিল শুধু প্রয়োজন, সেটা আমি বুঝতে পারিনি। ও আমাকে বেশ কয়েকবার রুম ডেট করার কথা বলেছে, কিন্তু আমি সেটাতে রাজি হইনি। এর জন্য ও আমার সাথে কথা বলাটা বন্ধ করে দেয়। এক পর্যায়ে ও আবার সেই পাগলামি শুরু করে। তখন আমি আবার ওর সাথে রিলেশনে কন্টিনিউ করি। তারপর ও একদিন আমাকে দেখা করার জন্য আমাদের এলাকার বাইরের একটা জায়গাতে দেখা করতে বলে। বলে কি যেন একটা সারপ্রাইজ দেবে। প্রথমে আমি যেতে না চাইলেও আমাকে অনেক জোরাজোরি করে আর কান্নাকাটি করলে আমি তখন ভাবি কি এমন ক্ষতি হবে ওর সাথে দেখা করলে। ও তো আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি, কিন্তু আমি তখন শুধু ওর পাগলামোগুলো থামানোর জন্যই ওর সাথে রিলেশনটা করেছিলাম। ওই সম্পর্কের মধ্যে যে কোনো ভালোবাসা ছিল না, আমি সেটা এখন বুঝতে পারি। আমার মনে হতো আমি ওকে ভালোবাসি, আসলে ওর কেয়ারিং আর মিষ্টি মিষ্টি কথায় আমি ভুল করেছিলাম। ওর অনেক জোরাজুরিতেই সেদিন ওর সাথে আমি দেখা করি, কিন্তু জানতাম না সেদিন আমার জীবনে একটা কাল নেমে আসবে। ওই দিন আমি ওর সাথে দেখা করি, তখন ওর সাথে বেশ কয়েকজন ছেলে ছিল। সেটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। তখন ও আমার সাথে এসে বলে আমার আসতে এত দেরি হলো কেন। আমি কিছু বলার আগেই খেয়াল করলাম ওই ছেলেগুলো আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তখন আমি ওকে বলি ওই ছেলেগুলোকে। আমি কথাটা বলতেই ও ছেলেগুলোকে বলল আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না ও কেন এই কথাটা বলছে। তারপর যখন ওরা একটা গাড়ি নিয়ে আসে আমার সামনে, তখন ছেলেগুলো আমাকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করলে আমি অনেক চিৎকার করি। আমি বুঝতে পারি ওরা খারাপ ছেলে, আমার সাথে বাজে কিছু করার জন্য এমনটা করছে। সেদিন আমি ওদের হাত থেকে বাঁচার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু কোনো লাভ হয় না। ওরা আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে তারপর শহরের দিকে নিয়ে আসতে থাকে। আমি চিৎকার করছিলাম বলে ওরা আমার মুখে ক্লোরোফর্ম স্প্রে করলে আমি জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরে দেখি আমি একটা বদ্ধ ঘরের মধ্যে। তারপর খেয়াল করি একটা লোক আমার সামনে বসে আছে। তখন আমি উঠে বসতেই লোকটা কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এর মাঝেই লোকটার একটা ফোন আসলে উনি বলতে শুরু করে, আমি বুঝতে পারি এই লোকটা বেশ ভালো না, কারণ ওনার চাহনিতে আমি একটা খারাপ দৃষ্টি দেখতে পেয়েছি, যেটাতে বুঝতে পেরেছিলাম যে ছেলেগুলো আমাকে ধরে এনেছিল ওরা আমাকে লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। আমি অনেকটা ভয় পেয়ে যাই আর অনেক কান্না করি। লোকটা সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যার দিকে আবার ফিরে আসে। তারপর রুমের বাইরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। কথাগুলো এমন ছিল, কথাগুলো শুনে আমার বুক ফেটে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল। আমি ভাবতেই পারিনি আমার লাইফে এমন একটা দিনও আসবে। লোকটার কথা আমি তৎক্ষণাৎ ভয় পেয়ে গেলেও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি আর ভাবি এখান থেকে আমাকে বেরোতে হবে। তাই আমি নিজেকে রক্ষা করার জন্য কিছু খুঁজতে থাকি, কিন্তু কোথাও কিছু পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে বিছানার পাশে টেবিলের উপরে একটা ফুলদানি দেখতে পাই। এরই মাঝে অন্য একটা লোক রুমের মধ্যে ঢুকে আসে। তারপর আমার কাছে আসতেই আমি লোকটার মাথায় ফুলদানিটা দিয়ে মাথায় আঘাত করি। তৎক্ষণাৎ লোকটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। তখন আগে সেই লোকটা আবার রুমে আসে। তখন আমি ওনার মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যাই। তারপর দৌড়াতে দৌড়াতে শহরের মধ্যে ঢুকে পড়ি। অনেকটা রাত হয়ে গেছিল, তাই কোথায় যাচ্ছি আর কোথায় বা যাব কিছু বুঝতে পারছিলাম না। শুধু ভাবছিলাম আমাকে ওদের হাত থেকে বাঁচতে হবে, ওদের হাত থেকে পালাতে আমি শহরটা এসে পড়ি। তারপর যেখানে ছিলাম সবাই আমার দিকে কেমন লোলুপ দৃষ্টিতে তাকাতো আর আমাকে ভোগ করার আকাঙ্ক্ষা আমার দিকে হাত বাড়াতে লাগতো। সময় যত যাচ্ছিল আমি তত এরকম খারাপ লোকদের হাতে পড়ছিলাম, কিন্তু তারপরও নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে
বাঁচতে পারলাম না। একটা সময় আর পারছিলাম না, খুব খারাপ লাগছিল, নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হতো। থাকার জায়গা ছিল না, খাওয়ার মতো উপায় ছিল না। পরপর 5টা দিন যাবৎ আমার পেটে একটা দানা পানিও পড়েনি। তারপর আমি অনেক জায়গায় কাজের জন্য খোঁজ করি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপর একটা সময় এই অন্ধকার গলির একটা আপুর সাথে আমার দেখা হয়। তখন উনি আমার জীবনের গল্পটা শুনে আমাকে বলে, দেখ বোন, তুই যেই শহরে এসেছি সেই শহরের মানুষগুলো খুব হিংস্র, জানোয়ারের মতো। সবাই তোর দিকে লোলুপ দৃষ্টিতে আর তীব্র আকাঙ্ক্ষায় তাকাবে, আর সবসময় তোকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করবে। আমিও তোর মতো একটা পরিস্থিতির মুখে পড়ে এই শহরে এসেছিলাম। তখন সবার হাত থেকে বাঁচতে বাঁচতে নিজেকে শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি। এইসব জানোয়ারদের হাতে আমার সতীত্বটা হারিয়েছি। তারপর যখন দেখলাম একটাবার সেটা নষ্ট হয়ে গেছে, তারপর আর কোনো উপায় না পেয়ে নিজেকে প্রয়োজনে এই রাস্তায় নেমে পড়ি। তাই তোকে বলছি, তুই নিজেকে বাঁচাতে চাইলে নিজে থেকেই ওদের কাছে সবটা বিলিয়ে দে। তুই যতই বাঁচার চেষ্টা করিস, এরা তোকে রেহাই দিবে না, আর কেউ তোকে সাহায্যও করবে না, কিন্তু তোর প্রয়োজনটা থেকেই যাবে। তাই যদি মনে করিস কাজ করবি, তাহলে আমি তোকে সাহায্য করতে পারি। দিনের শেষে তুই প্রত্যেকটা দিন এইগুলো খুঁজে পাবি, এছাড়া তোর আর কোনো উপায় থাকবে না। আমি তো জানি যে একটা মেয়ে কতটা অসহায়, তাই তোকে আমি এই কথাগুলো বললাম। আমার কথাগুলো তুই ভেবে দেখিস, আর তুই আপাতত আমার কাছে থাকতে পারিস। আমি তোর জন্য একটা কাজের জোগাড় করে দিব। আমি আর কোনো উপায় না পেয়ে রুবি আপুর সাথে ওনার বাসায় চলে যাই। বেশ কিছুদিনের মধ্যে উনি আমাকে একটা কাজের জোগাড় করে দেন, কিন্তু যে কাজে যেতাম সেখানে সবাই কেমন যেন তীব্র আকাঙ্ক্ষার দৃষ্টিতে আমার দিকে তাকাতো। বেশ কিছুদিন পর আমাকে আবারও সেই পরিস্থিতির মুখে পড়তে হয়। তখন আমি সেখান থেকে পালিয়ে আসি। রুবি আপুর কাছে এসে সেদিন অনেক কান্নাকাটি করি। আপু আমাকে সান্ত্বনা দিল। আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। তারপর বেশ কয়েকদিন ভাবার পর আমি সিদ্ধান্ত নিই, এভাবে আর কতদিন বাঁচব, শেষ পর্যন্ত আমাকে সবটা হারাতে হবে। তাই আর উপায় না পেয়ে আমি একটা সময় স্বইচ্ছায় ওদের হাতে নিজেকে তুলে দিলাম, আর সেটা টাকার বিনিময়। আমাকে তো কিছু না কিছু করতেই হতো, আর শেষ পর্যন্ত আমার সতীত্বটাকে আমি ধরে রাখতে পারলাম না, তাই নিজে থেকেই সেটাকে বিলিয়ে দিয়েছি। আর সেদিন থেকেই আমি একটা বাজে মেয়ে। আমি জানি একটা মেয়ে কতটা অসহায় হলে এমন একটা রাস্তায় নামতে পারে। বাবা মা ভাই আর আমাকে নিয়ে আমাদের পরিবারটা খুব সুখী ছিল, কিন্তু এখন আমি জানি না ওরা এখন কেমন আছে। খুব হাসি খুশি ছিলাম আমি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি আমার জীবনে এমন একটা সময় আসবে। শেষ পর্যন্ত আমাকে স্বইচ্ছায় এই অন্ধকার রাস্তায় নামতে হয়। প্রথমবার যখন কাজে যাই তখন আমি চাচ্ছিলাম না কেউ আমাকে টাচ করুক, কিন্তু চাইলেও সেটা বলতে পারছিলাম না। দাঁতে দাঁত চেপে তারপরও সবটা সহ্য করছিলাম। এরপর আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যায়, তারপর আর কিছু মনে হয় না। এখন যখন কাজে যাই তখন মনে হয় না যে আমি একটা খারাপ কাজ করছি। আমি জানি এই পথের শেষে শুধু অন্ধকার আর অন্ধকারই আছে, এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। আর এর শাস্তি হয়তো আমি পরকালে পাবো, কিন্তু আমার হাতে আর কোনো উপায় ছিল না। আর বাবা মাকে আমি মুখ দেখাতে পারতাম না, ওনাদের কাছে কি আমি কি বলতাম? তোয়া কথাগুলো বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। আর ঈশান এক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলতে গিয়েই তোয়া কান্না করে দিয়েছে। ও চোখ দিয়ে টপাটপ করে পানি পড়ছিল। ঈশানের বেশ খারাপ লাগে ওর জীবনের গল্পটা শুনে। ঈশান জানতো না একটা মিথ্যা ভালোবাসাকেই সত্যি মনে করে তোয়ার জীবনে এমনভাবে ঠকেছে। ঈশানের বেশ খারাপ লাগছিল। তোয়ার জীবনের গল্পটা যে এত কষ্টের আর এত অদ্ভুত রকমের হবে সেটা জানা ঈশানের ছিল না। তোয়া নীরবে চোখের পানি ফেলছে, যেটা ঈশানের কাছে বেশ খারাপ লাগছিল। তাই আর কোনো উপায় না পেয়ে ও তোয়ার চোখের পানি মুছে দেয়। তখন তোয়া ওর দিকে অসহায় একটা দৃষ্টিতে তাকালো। এবার ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোয়া, আমি তোমাকে যখন এইসব কাজের জন্য কোথাও যেতে দেখি তখন আমার নিজের কাছে বেশ খারাপ লাগে। আমি জানতাম হয়তো এমন একটা কিছু তোমার লাইফে ঘটেছে যার জন্য তুমি এই কাজগুলো করো, কিন্তু এতটা কষ্ট তোমার লাইফে লুকিয়ে আছে সেটা আমি জানি না।
আমি সেদিন তোমাকে এই কাজ করতে বারণ করেছিলাম, কারণ তোমাকে দেখে মনে হয় না তুমি এই কাজগুলো করো। যখন মনে হয় এই কাজ করো তুমি, তখন আমার খুব খারাপ লাগে। আর সেই খারাপ লাগার থেকে আমি তোমাকে সেদিন বারণ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কারণ আমি জানি একা একটা মেয়ে কতটা অসহায়। সেদিন তুমি আমার কথা শোনোনি, কিন্তু আজকে আমি আবার বলছি, তুমি আজকের পর থেকে এই কাজ আর করবে না। তো আর কিছু বলতে যাবে তার আগে ঈশানকে থামিয়ে দিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আমাকে বন্ধু ভেবে থাকো, তাহলে আমার কথাটা রাখবে। না হলে আমি ভাববো তুমি আমাকে বন্ধু ভাবতে পারোনি। ঠিক এখানে আসার পর যেমনটা ভেবেছিলে তেমনটাই ভেবেছো। তোমার সব দায়িত্ব আজকে থেকে আমি নেব। তোয়া, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা পরিবার নেই। আমার আজকে মনে হচ্ছে এত কিছু দিয়ে কি হবে আমি যদি এসব দিয়ে কারো কাজেই না আসতে পারি। তাই আমি তোমাকে সাহায্য করব। প্লিজ তুমি এই থেকে দয়া ভেবো না। বন্ধু হিসেবে আমি তোমার পাশে দাঁড়াতে চাই। আজকে থেকে আর কখনো তুমি আর এই কাজ করবে না। আমি দেখতে চাই আমার বন্ধুটা একটা সুন্দর লাইফে ফিরে এসেছে। আমি জানি এই লাইফ থেকে বেরোনো কষ্টকর, কিন্তু তারপর আমি চাই তুমি বেরিয়ে আসো। আমি জানি তুমি চাইলেই পারবে, তাই আমি চাই তুমি এ থেকে বেরিয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। আর তুমি চাইলে এখন থেকে আর এই কাজটা করতে পারবে না। আমি তোমাকে করতেই দেবো না। আমি সব সময় তোমার উপর নজর রাখবো। আর তুমি আমার সম্পর্কে হয়তো জানো না, তাই আমি ভালোই ভালোই তোমাকে বলছি। নিজের বন্ধু ভেবে আমার কথাটা শোনো। আমি তোমাকে সুন্দর একটা লাইফে ফিরিয়ে আনতে চাই। তোমার সব দায়িত্ব আজকে থেকে আমার। তুমি বন্ধু হিসেবে সেটা আমার কাছ থেকে নিতে পারো। আমার কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব আমার একটা পরিবারের, কিন্তু সেটাও নেই। আমার বন্ধুগুলো আমাকে দেওয়ার মতো সময় নেই। আজ থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমার কাছে আর কিছু চাইবো না। তুমি শুধু এই লাইফ থেকে বেরিয়ে আসো, আমি এটাই চাই। আমি দেখতে চাই তোমার একটা সুন্দর জীবন হয়েছে। তাই আজ থেকে তুমি অন্য কোথাও যাবে না। তোমার যখন ইচ্ছে হবে তুমি আমাকে ডাকবে। এখন থেকে আমি রোজ তোমার সাথে সময় কাটাতে আসবো। আর প্রয়োজন পড়লে তুমি আমার বাসায় থাকতে পারো। তো ঈশানের কথা যতই শুনছে ততই অবাক হচ্ছিল। তাই ও আর চুপ করে থাকতে পারল না। সেটা কি করে হয়? আপনার বাসাতে থাকলে মানুষ নানা রকমের কথা বলবে, আর আপনি আমাকে কোন পরিচয়ে রাখবেন? ঈশান এই মুহূর্তে পারছিল না থোয়াকে বলতে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবনসাথী হয়ে শেষ জীবনটা পর্যন্ত আমার সাথেই থাকবে। ঈশান চাচ্ছিল ওকে একটা সুন্দর লাইফে ফিরিয়ে আনতে, তারপর আস্তে আস্তে ওর ভালোবাসাটা বোঝাতে। এখন যদি হঠাৎ করে ঈশান ওকে ভালোবাসার কথাটা বলে, তাহলেই তো ভাববে ঈশান ওকে দয়া দেখাচ্ছেন। কে কী ভাবলো সেটা আমার যায় আসে না। আমি যেটা বলেছি সেটাই হবে। আর তুমি আমার বাসায় না থাকতে চাইলেও সমস্যা নেই, আমার অনেকগুলো বাড়ি আছে। তুমি যে কোনো একটাতে থাকো, তবুও তুমি আর এই কাজটা করবে না। ঈশান তোয়াকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো, আর তোয়া ওর কথাগুলো ভাবলো। তারপর ওকে চুপ করে থাকতে দেখে ঈশান বলল, কি হলো, কি ভাবছো? না মানে, ঈশান তোয়ার চোখের পানিটা মুছে দিয়ে বলল, এই চোখে আমি আর পানি দেখতে চাই না। আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। ধরে নাও না সেটা বন্ধু ভেবে। ঈশান অনেকক্ষণ তোয়াকে বোঝানোর পর তোয়া রাজি হয়। তারপর বেশ কিছুক্ষণ ঈশান তোয়ার সাথে কথা বলে। আজকে তোয়া ঈশানের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দিচ্ছে। একটা মানুষ যে এতটা ভালো হতে পারে সেটা ওর জানা ছিল না। তোয়ার মনে আজকে ঈশানের জন্য সম্মান আর শ্রদ্ধাবোধটা বেড়ে গেছে। তোয়া ভাবতেও পারেনি ঈশান ওকে স্বাভাবিক লাইফে ফিরে আসার কথা বলবে, আর ওর জন্য এত কিছু করতে চাইবে। তোয়া ওকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তো সন্ধ্যার দিকে ঈশান তোয়াকে নিয়ে ওর একটা বাসায় দিয়ে আসে, আর কোনো সমস্যা হলে ফোন দিতে বলে। ঈশান বাসায় আসে, তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিতে থাকে আর ভাবতে থাকে, তোয়া, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে যে আমার লাইফে চাই, তুমি কেমন সেটা আমার দেখার বিষয় না। আর আমার কেউ নেই যে এর জন্য কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে। আমি তোমাকে ভালোবাসি, এটা সবচেয়ে বড় সত্য। কে কি ভাবলো না ভাবলো সেটাতে আমার কিছু যায় আসে না। আমি ওকে আস্তে আস্তে বোঝাবো আমি ওকে ভালোবাসি। ও সবটা বুঝতে পারলে ওকে অবশ্যই আমি বিয়ে করব। আমি ওকে সুন্দর একটা জীবন দিতে চাই। হোক না ওর কাজের জন্য ওরকম, সেটা আমার কাছে দেখার বিষয় না। একবার যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তাই ওকে আমার লাইফে চাই। কথাগুলো ভেবেই ঈশান ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। অন্যদিকে তোয়া বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আজকে ঈশানকে না দেখলে বুঝতেই পারতাম না একটা মানুষ এতটা ভালো হতে পারে। একটা পতিতা মেয়ের জন্য ও এত কিছু করবে সেটা আমি জানতাম না। আর আমি ওকে এতদিন কি না কি ভেবে এসেছি, উনি আমার জন্য এত কিছু করলো। সেটা কি শুধু বন্ধু ভেবে নাকি অন্য কিছু ভেবে? না না, এসব আমি কি ভাবছি? দিনগুলো এইভাবেই কাছে। সেদিনের পর থেকে তোয়া আর ওই কাজটা করে না।
ঈশান এখন রোজ তোয়ার সাথে একবার হলেও দেখা করে যায়। ঈশান তোয়ার জন্য একটা কাজের লোক রেখে দিয়েছে, যেন তোয়ার কোনো অসুবিধা না হয়। ঈশান তোয়াকে এখনও বলে পুরনো কথাগুলো ভুলে যেতে, আর তোয়াও সেটার চেষ্টা করে। এখন তোয়া বাইরে বের হলে পর্দা করে বের হয়, আর ওর কাজের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর মাফ চায়। পৃথিবীতে এমন কোনো পাপই নেই যেটা আল্লাহ মাফ করবেন না। মন থেকে চাইলে, অন্তর থেকে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহ তো বলেছে যে যদি তোমরা গুনাহগুলো সাগর সমানও হয়ে যায়, কেউ যদি মন থেকে তওবা করে মাফ চায়, তাকে আমি অবশ্যই মাফ করব। তো ঈশানের জন্য দোয়া করে, ওকে এমন একটা জীবন দেওয়ার জন্য। তো এখন আগের থেকে অনেকটাই পাল্টে গেছে, আর ঈশানকে একটু একটু করে অনেকটাই ভালোবেসে ফেলেছে। এখনও ঈশানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাই একটা দিন ঈশানকে না দেখলেই বেশ অস্থিরতা কাজ করে ওর মধ্যে। তো বুঝতে পারছে যে ও নিজের অজান্তেই ঈশানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা মুখ ফুটে বলতেই পারছে না। তো ওর কাজের জন্য ও দৃষ্টিকোণ থেকে নিজেকে এখনো ছোট মনে করে, আর ভাবে কোথায় ও আর কোথায় আমি? ঈশান যদি জানতে পারে আমি ওকে ভালোবাসি, তাহলে ও কখনোই এটা মেনে নেবে না, আমাকে ভুল বুঝবে। আমি ওর চোখে অপরাধী হয়ে যাব। ঈশান ভাববে আমি ওর সুযোগটাকে ব্যবহার করছি। শত ভালোবাসলেও আমি ওকে নিজের মুখে কখনো ভালোবাসি কথাটা বলতে পারবো না। এটার নাম মেনে নিবে ঈশান, আর না সমাজের মানুষগুলো। শুধু শুধু সবার কাছে ছোট হবে, আর আমি সেটা চাই না। ঈশান যেন তোয়ার অভ্যাস হয়ে গেছে। তাই ঈশান একদিন ওর কাছে না গেলে তোর খুব ইচ্ছে করে ঈশানকে ফোন দিয়ে বলতে, ঈশান, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি, যে তোমাকে একদিন না দেখলে থাকতে পারি না? কেন তুমি আমার কাছে আসো না বলো তো? তোমাকে একদিন না দেখলে আমার দমটা বন্ধ হয়ে আসে। তোয়া নিজের অবস্থানের কথা ভেবে নিজের ইচ্ছাটাকে নিজের মধ্যেই চাপা দিয়ে দেয়। অন্যদিকে দিন দিন ঈশান তোয়াকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। তাই তোয়াকে না বলে থাকতেই পারছিল না। ঈশান খুব ইচ্ছে করে তোয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু ঈশান ভাবছে তোয়াকে যদি ওই কথা বলে তাহলে তোয়া ভাববে ঈশান ওর প্রতি দয়া দেখাচ্ছে। তাই ঈশান বলতেই পারে না। এই বিষয়টা নিয়ে ঈশান মেহেদির সাথে কথা বলেছে। মেহেদি প্রথমে এই বিষয়টা ওকে বারণ করলেও এখন তোয়ার প্রতি ঈশানের ভালোবাসা দেখে মেহেদি ঈশানকে বলে তোয়াকে প্রপোজ করতে, কিন্তু ঈশান সাহসই পাচ্ছে না। ও অনেকদিন যাবৎ কথাগুলো তোয়াকে বলতে চাচ্ছে, কিন্তু বলে উঠতে পারছে না। কথাগুলো বলবে কিনা ভাবতে ভাবতেই আরও 15টা দিন মাঝে কেটে গেছে। আর ঈশান এখন যখন তোয়ার কাছে, তখন তোয়া ঈশানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে চাহনিতে ঈশান ভালোবাসা খুঁজে পেয়েছে। এখন ভাবছে তোয়াও হয়তো ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। তাই ঈশান সিদ্ধান্ত নিয়েছে তোয়াকে নিজের মনের কথাগুলো বলে দিবে। না বলে ঈশান ভালোই থাকতে পারছে না। ঈশান ঠিক করেছে আজই ওকে বলবে। তাই সকাল থেকে ঈশানের বেশ নার্ভাস ফিল হচ্ছিল। তোয়াকে কথাগুলো বললে ও কীভাবে নেবে? ও কি ঈশানকে ফিরিয়ে দিবে নাকি অ্যাকসেপ্ট করবে? তাই ঈশান বেশ ভয় হচ্ছিল। তারপরেও বুকে সাহস রেখে ভয়টাকে পেছনে ফেলে তোয়ার প্রতি ভালোবাসা থেকে নিজেকে শান্ত করে আর ঠিক করে আজকে যে করি হোক তোয়াকে প্রপোজ করবে। তাই ঈশান তোয়ার জন্য একটা ডায়মন্ডের রিং নেয়, তারপর ওর ফার্ম হাউসে চলে যায়। তারপর কলিং বেল দিতে তোয়া এসে দরজা খুলে দেয়। ঈশানকে দেখে তোয়া একটা হাসি দেয়। তোয়া খেয়াল করে ঈশানের চেহারা কেমন যেন একটা ভয়ের ছাপ। তোয়া দরজা খুলে দিলে ঈশান ওকে আর কিছু বলতে না দিয়ে ওর রুমে চলে যায়। তখন তোয়াও ঈশানের পেছনে পেছনে আসে। ঈশান রুমে এসে তারপর ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইরে এসে দেখে তোয়া বসে আছে। ঈশান কিছু বলার আগেই তোয়া বলতে শুরু করে, আজকে তোমাকে এমন লাগছে কেন বলো তো? কি হয়েছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব নার্ভাস, নাকি শরীর খারাপ? ঈশানের ভয়ার্ত চেহারা দেখে তোয়ার একটু খারাপ লাগছিল। ও ভাবে ঈশানের হয়তো শরীর খারাপ করেছে। এবার ঈশান নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করলো, আরে না না না, এমনিতেই। আচ্ছা শোনো, তোমাকে আজকে কিছু কথা বলবো, যেগুলো না বললে আমি থাকতে পারছি না। যেটা তোমাকে আজ না হয় কাল বলতেই হতো, তাই ভেবেছি আজকে তোমাকে কথাগুলো বলবো। ঈশানের এমন কথাগুলো শুনে তো অবাক দৃষ্টিতে ওর দিকে তাকায় আর ভাবতে শুরু করে, কি এমন কথা যেটা ওর বলতে হতো আর না বলে থাকতে পারছিল না? তাহলে ঈশানও কি আমাকে আমার মতো ভালোবেসে ফেলেছে? না না, এসব আমি কি ভাবছি? কোথায় ঈশান আর কোথায় আমি? ও আমাকে দয়া করে
আমাকে থাকতে দিয়েছে, তার মানে এই না ও আমাকে ভালোবাসে। এটা আমার ভুল ধারণা। ঈশান তো অন্য কিছু বলতে চাইতে পারে, হয়তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কিংবা কোনো মেয়ের সাথে ওর রিলেশন আছে যেটা আমাকে বলতে চায়। তোয়া কথাগুলো বেশ কিছুক্ষণ ধরেই ভাবে, আর ঈশান নিশ্চুপ হয়ে আছে। তোয়া ভেতরে কথাগুলো ভেবে একটা তোলপাড় হচ্ছে। তারপরেও তোয়া নিজেকে শান্ত করে মৃদুস্বরে বলল, হ্যাঁ বলো, কি বলবে? ঈশান কোনো কথাই বলতে পারছিল না। ওর বেশ ভয় হচ্ছিল কথাগুলো শুনে তোয়া কীভাবে রিয়েক্ট করবে সেটা ভেবেই। বেশ কিছুক্ষণ ঈশান চুপ করে থেকে তারপর অনেকটা সাহস জুগিয়ে এবার পকেট থেকে রিংটা বের করে তোয়ার সামনেই হাঁটু কেটে বসে। রিংটা ওর সামনে ধরে বলতেই শুরু করে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার তোমার প্রতি কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, কিন্তু যখন জানতে পারলাম তুমি এমন একটা কাজ করো তখন আমার বেশ খারাপ লেগেছিল। দ্বিতীয়বার যখন তোমার সাথে দেখা হয় তারপর থেকে আমি তোমাকে নিয়ে একটু একটু করে ভাবতে শুরু করি, আর ভাবতে ভাবতে একটা সময় ভালোবেসে ফেলি। তুমি যে এইভাবে আমার লাইফে চলে আসবে আমি সেটা ভাবতেও পারিনি। তুমি আগে কি করতে কি ছিলে তাতে আমার কিছুই আসে যায় না। আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, তাই আর থাকতে না পেরে আজকে তোমাকে বলেই দিলাম। আমি এই কয়েকদিনে বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আমার লাইফে তোমার খুব প্রয়োজন। প্লিজ তোয়া, তুমি আমাকে ফিরিয়ে দেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি বলছি। তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তোয়া, আই রিয়েলি লাভ ইউ। ঈশান কথাগুলো বলে তোয়ার দিকে তাকিয়ে রইল। তোয়া ভাবতেও পারেনি ঈশানকে এরকম কথা বলবে। তোয়া ঈশানকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ওর উপরটা চাচ্ছিল না ঈশান ওকে প্রপোজ করুন কিংবা ভালোবাসুক, কারণ এতে ঈশানকে সমাজের কাছে ছোট করে দেবে, আর কখনোই মানুষগুলো ওকে ভালো চোখে দেখবে না। তোয়ার খুব ইচ্ছে করছিল ঈশানকে জড়িয়ে ধরে বলতে, ঈশান, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু ঈশান সমাজ আর ঈশানের সম্মানের কথাটা ভেবে এবার নিজেকে শক্ত করে নেয়। তারপর ঈশান যখন আবারও বলল, কি হলো তোয়া, কথা বলছো না কেন? প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি আর সেটা তুমি। তোয়া, তোমাকে আমার লাইফে খুব করে চাই। আমি আর কিছু চাই না, শুধু তোমার কাছে এইটুকু চাই। প্লিজ তোয়া, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোয়া বারবার ঈশানের সম্মানের কথাই ভাবছিল, আর ঈশান যখন ওর কাছে বারবার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে বলছিল, তোয়া এবার অনেক কষ্টে নিজেকে শান্ত করে বলতে শুরু করে, আমি ভাবতে পারিনি তুমি আমাকে এই কথাগুলো বলবে। আমি ভেবেছিলাম আপনি আমাকে বন্ধু ভেবে আশ্রয় দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন, কিন্তু আপনি যে সেটার প্রতিদান আমার কাছে এইভাবে চাইবেন আমার জানা ছিল না। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ভালোবাসবো? আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এইভাবে এই কথাগুলো বলবেন। আগে যদি জানতাম আপনি আমার প্রয়োজনের জন্য আমাকে এইভাবে সাহায্য করেছিলেন, তাহলে কখনোই আমি আপনার কাছে আসতাম না। আর ভালোবাসা, কিসের ভালোবাসা? আপনি আমাকে দয়া করে এখানে থাকতে দিয়েছেন, আর নিজের প্রয়োজনের জন্য এখন আমাকে ভালোবেসেছেন। তোয়ার কথাগুলো বলতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল, তারপরেও কথাগুলো বলল আর ঈশানকে ফিরিয়ে দিচ্ছিল সমাজ আর নিজের অবস্থানের কথাটা ভেবে। তোয়ার কথা শুনে ঈশানের চোখ দিয়ে তৎক্ষণাৎ পানি পড়তে শুরু করলো। তারপর ঈশান নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে শুরু করলো, প্লিজ তোয়া, তুমি এইভাবে বলো না। আমি তোমাকে ভালোবেসে নিজের করে নিতে চাইছি, প্রয়োজন থেকে নয়, প্রিয়জন ভেবে। আর তোমাকে সাহায্য করা আমার এসব কোনো উদ্দেশ্য ছিল না। আমি চেয়েছিলাম তোমার সুন্দর একটা জীবন হোক, সেই জন্য। কিন্তু তুমি যে আমাকে এতটা খারাপ ভাববে আমি জানতাম না। তোমাকে ভালোবাসি বলেই কথাগুলো বলেছিলাম। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তো বললাম আমি তোমাকে ভালোবাসি না, তারপরও কেন বারবার এসব কথা বলছো? ঈশান, তুমি যদি আর একবার আমাকে ভালোবাসার কথা বলো, তাহলে আমি তোমার বাসা ছেড়ে চলে যাব। তুমি আর কখনো আমার কাছে আসবে না। আমি চাই না তোমার সাথে আমার আর দেখা হোক। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফ্রেন্ড ভেবে এভাবে হেল্প করছো, কিন্তু তুমি যে প্রয়োজনের জন্য এভাবে আমার কাছে আসতে চাইবে সেটা আমি জানতাম না। আর 10 জনের মতো তুমিও সেই একইভাবে আমাকে পেতে চাইলে, কিন্তু সেটা অন্যভাবে। চলে যাও আমার সামনে থেকে, আর কখনো আমার কাছে আসবে না। আমার কাছে আসবে না তুমি। কথাগুলো বলতে গিয়ে তোয়ার বুকটা ফেটে যাচ্ছিল। ওর কথাগুলো শুনি ঈশানের চোখ দিয়ে অঝোরধারায় পানি পড়ছিল। ও ভাবতেও পারেনি তোয়া ওকে এভাবে ফিরিয়ে দিবে। ঈশানের জন্যই এটা ভেবে ওর ভয় পাচ্ছিল। তোয়া হয়তো কখনোই ওকে মেনেই নেবে না।
ওর ভালোবাসাটা হয়তো ফিরিয়ে দিবে। আর ঠিক সেটাই হলো। এবার ঈশান চোখ দুটো মুছে নিয়ে বলতে শুরু করলো, তোমার আমাকে ছেড়ে কোথাও যেতে হবে না। তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, আমাকে এতটাই খারাপ পাবো, আমি আর কখনো তোমার সামনে আসবো না। প্লিজ তুমি আমার বাসা ছেড়ে যেও না, আমি কথা দিচ্ছি। আর কখনো তোমার সামনেও আসবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম, তাই কথাগুলো না বলে থাকতে পারলাম না। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে একটু হলেও ভালোবাসো, কিন্তু তুমি যে আমাকে এতটা খারাপ পাবো সেটা আমার জানা ছিল না। তাহলে আমি এই কথাগুলো কখনো তোমাকে বলতাম না। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, তাই দূর থেকেই ভালোবেসে যাব। কথাগুলো বলা শেষ করেই ঈশান চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। ঈশান চলে যেতেই তোয়া কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে। ঈশানকে ফিরিয়ে দিতে গিয়েই ওর বুকটা ফেটে যাচ্ছিল। অন্যদিকে ঈশান ভেবেছিল তোয়া ওকে একটু হলেও ভালোবাসে, তাই প্রথম প্রথম ওকে ফিরিয়ে দিতে চাইলে হয়তো ঈশানের ভালোবাসাটার কাছে হেরে যেতে বাধ্য হবে। কিন্তু ঈশান জানতো না তোয়া ওকে সহ্যই করতে পারে না। ঈশান গাড়ি ড্রাইভ করছিল, আর ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। ঈশানের বুকটা ফেটে যাচ্ছিল। তো আর এমন কথায় একটু পর ঈশান বাসায় এসে তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে বলে, তো আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসাটাকে এইভাবে দূরে ঠেলে দিবে আমি সেটা বুঝতেও পারিনি। আসলে এই জন্য হয়তো আমি কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসাটা হয়তো আমার জন্য না, আমি বুঝতে পারিনি। কথাগুলো বলতে বলতে ঈশান হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর দীর্ঘ 3 ঘন্টা ভেজার পর বাইরে বেরিয়ে আসে। এরই মাঝে মেহেদি ফোন দিলে ঈশান ফোনটা রিসিভ করে। তখন মেহেদি শুধু বকবক করেই যায়। ঈশান এভাবে চুপ করে আছে, তাই মেহেদি ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। কি রে, তোর কি হয়েছে? কথা বলছিস না কেন? মেহেদি কথাটা বলতেই এবার ঈশান কান্না করে দিয়ে বলতে শুরু করে, সব শেষ হয়ে গেছে, আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেছে। ঈশান, কান্না করছিস কেন? কি হয়েছে? তারপরে ঈশান একে একে সব খুলে বলে, যেটা শুনে মেহেদি কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছিল না। তাই মেহেদি কোনো কথাই বলছে না দেখে ঈশান ফোনটা কেটে দেয়। মেহেদি বেশ কয়েকবার ওকে ফোন দিলে যখন ঈশান রিসিভ করছিল না, তখন মেহেদি তাড়াহুড়া করে ঈশানের বাসায় এসে দেখে ও বিছানায় শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলছে। মেহেদি আসতেই ঈশান উঠে বসে, তারপর কিছু বলে ওঠার আগেই ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মেহেদি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রে। ও কেন বুঝতে পারলো না? আমি ওকে সত্যিই ভালোবাসি। ও মনে করে আমি ওকে প্রয়োজনের জন্য কাছে টেনে নিয়েছি, কিন্তু ওকে ভালোবেসে ধৈর্য করেছিলাম। আমি তো ভুলে যেতে চেয়েছিলাম ও কি করছে আর ওর অবস্থান কোথায় ছিল, কিন্তু ও আমাকে এইভাবে বলবো যে দূরে সরিয়ে দিবে, সেটা আমি জানতাম না রে। মেহেদি ঈশানকে বোঝাতে লাগলো তো হয়তো ওকে ভালোই বাসে না, কিন্তু ঈশান কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। মেহেদি ঈশানকে অনেক বোঝানোর পরও যখন ঈশান বুঝলো না, তখন মেহেদি নিরুপায় হয়ে চলে গেল। এইভাবে যাচ্ছে ঈশানের দিন। সেদিনের পর থেকে ও এখন আর তোয়ার কাছে যায় না। তোয়া দেখতে না পেয়ে ঈশানও প্রায় পাগল হয়ে যায়। সবসময় পাগলের মতো আচরণ করে। কিসের অফিস, কিসের ব্যবসা, সব কিছুই বাদ দিয়ে দিয়েছে। মেয়েদের সাথেও তেমন দেখা করে না। সব সময় বারে বা ক্লাবে গিয়ে নেশা করে। এক প্রকার নেশার মধ্যেই ব্যস্ত হয়ে গেছে। সবসময় তোয়ার স্মৃতিগুলো ভুলে থাকার জন্য নেশা করে, আর নিজেকে এই নেশার মধ্যেই ডুবে রাখার চেষ্টা করে। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। রাতে তোয়ার স্মৃতিগুলো ওকে চারিদিক থেকে ঘিরে ধরে। অন্যদিকে তোয়া কান্না করে করে শেষ হয়ে যাচ্ছে ঈশানকে এভাবে ফিরিয়ে দিয়ে। তোয়া মুখ ফুটেই বলতেই পারছে না ঈশানকে ভালোবাসে নিজের অবস্থান থেকে। অন্যদিকে ঈশান তোয়াকে ফোনও দেয় না, ও ঈশানকে সহ্যই করতে পারে না বলে। মেহেদি অনেক দিন ঈশানকে ফোন দেয়, কিন্তু রিসিভই করে না। মেহেদি ঈশানের অবস্থাটা সহ্য করতে পারছে না। 15 দিন হয়ে গেছে ঈশান আর ওর সাথে দেখাই করে না। মেহেদি ওর এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারে না। তারপর ঈশানকে বেশ করে বোঝায়, কিন্তু ঈশান বোঝার পাত্রই নয়। ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। মেহেদি ওর এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারে না। তারপর ঈশানকে বেশ করে বোঝায়, কিন্তু ঈশান বোঝার পাত্র নয়। ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। তো ওকে এভাবে ফিরিয়ে দেওয়ায় ঈশান কখনো কাউকে ভালোবাসেনি। তাই ভালোবাসার মানুষের এমন ব্যবহার এতটাই কষ্ট পেয়েছে যে ওকে ভুলে থাকার জন্য এই পথ বেছে নিয়েছে। মেহেদি প্রায় ঈশানকে বোঝায়, তারপরে যখন বুঝলো না, তখন মেহেদি নিরুপায় হয়ে চলে যায়।
দেখতে দেখতে এভাবে কেটে গেছে একটা মাস। ঈশানের চেহারাটা এখন বেহাল দশা হয়ে গেছে। দিন যত যাচ্ছে তোয়ার প্রতি ভালোবাসাটা ওর ততই বেড়ে যাচ্ছে। ঈশান এখন এক প্রকার পাগল হয়ে গেছে। রুম থেকে বেরই হয় না, রুমের মধ্যে বসে এই নেশা করে। তাই মেহেদি প্রায় ওর কাছে আসে বোঝাতে, কিন্তু কে ওকে বোঝাবে? ওর ভালোবাসার মানুষটাই ওকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছে। তাকে কেউ বোঝাতে পারবে বলে মনে হয় না। আজকেও মেহেদি এসে দেখে ঈশান ফ্লোরে পড়ে আছে আর শরীরের বিহাল দশা। মেহেদি ঈশানকে অনেকবার ডাকে, কিন্তু ঈশান রাতে অনেক নেশা করেছিল, যার জন্যে ওর কোনো হোশ নেই। মেহেদি ঈশানের অবস্থাটা আর দেখতেই পারছে না, তাই ওর সিদ্ধান্ত নেয় তোয়ার সাথে কথা বলবে। কারণ ঈশান এখন উন্মাদ হয়ে গেছে, তাই ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। বোঝাতে হলে তোয়াকেই বোঝাতে হবে। তাই মেহেদি আর দেরি না করে ঈশানের ফার্ম হাউসে চলে যায়। তারপর কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিলেই মেহেদি তোয়াকে ডাকতে ডাকতে ভেতরে ঢোকে। তোয়া, তোয়া, কোথায় আপনি? বেরিয়ে আসুন। তোয়ার কোনো রেসপন্স নেই। এদিকে তোয়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল ঈশানের কথাই ভেবে। আজকে একটা মাস যাবৎ তোয়া ঈশানকে দেখে না। ওর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল ছুটে ঈশানের কাছেই চলে যেতে। অন্যদিকে মেহেদি ওকে বারবার ডাকছে। তোয়া, এই তোয়া, কোথায় আপনি? বেরিয়ে আসুন। এবার মেহেদি এই কথাটা তোয়া শুনতে পায়, তাই ও কান্না থামিয়ে দিয়ে বোঝার চেষ্টা করে কে ওকে ডাকে। তখন মেহেদি ওকে আবার ডাকতেই তৎক্ষণাৎ তোয়া রুম থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। তোয়া মেহেদির সামনে গিয়ে দাঁড়াতে ও বলতে শুরু করে, আপনি কেমন মানুষ? একটা ছেলে আপনাকে এত ভালোবাসে, এভাবে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে, আর আপনি তাকে এভাবে কষ্ট দিচ্ছেন। কে বলেছে ঈশান আপনাকে প্রয়োজনের জন্য নিজের করে পেতে চায়? আরে সেটা যদি হতো তাহলে আর 10 জনের মতো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে পারতো। আপনি ওকে এভাবে ছোট করলেন। ও জীবনে প্রথম আপনাকে ভালোবেসেছে, আর আপনি ওর ভালোবাসাটাকে এভাবে উপেক্ষা করলেন। কেউ ভালোবাসলে ভালোবাসা দিয়ে তার প্রতিদান দিতে হয়, আর আপনি ওকে এভাবে ছোট করে নিলেন। ঈশান সেই প্রথম দিন থেকেই আপনাকে ভালোবাসতো, সেটা আমি ওর কথায় বুঝতে পেরেছিলাম। তাই ও যখন আপনাকে এই কাজে আসতে দেখতো তখন ওর খুব খারাপ লাগতো। তাই আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে নিতে আর চেয়েছিল, আপনাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিল। তারপর যখন আপনি এই রাস্তা থেকে বেরিয়ে আসলেন তখন ঈশান আপনাকে একটা সুন্দর পরিচয় দিতে চেয়েছিল। ও নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেটাও বলতে পারছিল না। আমি ওকে অনেকবার আপনাকে ওর মনের কথাটা বলার জন্য বলি। আমি প্রথমে ওকে না করলেও আপনার প্রতি ওর ভালোবাসাটা দেখে ঈশানকে বলেছিলাম আপনাকে প্রপোজ করতে। তাই ও অনেক আশা নিয়ে আপনাকে বলেছিল, আর আপনি কি করলেন? ওকে শেষ পর্যন্ত ফিরিয়ে দিলেন। শোনেন, সবার কপালে এরকম ভালোবাসা জোটে না, আর আপনি যেটা পেয়েও হারালেন। আফসোস হচ্ছে আপনার জন্য। আজকে ছেলেটার কি অবস্থা আপনি একবার দেখেছেন? কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? আপনি যদি দেখতেন ঈশান কী অবস্থায়, তাহলে আপনি আর এখানে বসে থাকতে পারতেন না। আমার মনে হয় না আপনি ওকে ভালোবাসেন। যদি তাই বাসতেন তাহলে ওকে এভাবে ফিরিয়ে দিতে পারতেন না। আপনি জানেন ঈশান আজকে একটা মাস যাবৎ বাসা থেকে বের হয় না, কাজে যায় না, সবসময় নেশা করে, আপনাকে ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু না, তাও পারে না, কারণ আপনাকে সত্যিকারের ভালোবাসে। তাই আপনি ওকে এভাবে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি একটা সময় বুঝতে পারবেন যখন ও থাকবে না। ঈশানের বাবা মা চলে যাওয়ার পর ও এতটা ভেঙে পড়েছিল যে একটা বছর ও কারোর সাথে কথাই বলেনি। অনেক চেষ্টা করে আমরা ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলাম। এখন সেই কষ্টটা ও আবার পেয়েছে, সেটা শুধু আপনার জন্য। এরপর হয়তো কষ্টটা ও আর সহ্য করতে পারবে না, না পেরে ওর হয়তো বা কোনো বড় ক্ষতি করে ফেলবে। আর তো কিছুই বাকি নেই। আপনি ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে ঠিক করলেন না। আপনি বুঝতে পারবেন যখন ঈশান থাকবে না। মেহেদির কথায় তোয়ার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ও কিছু বলতেই পারছিল না। এবার মেহেদি চলে যেতে গেলেই তোয়া বলতে শুরু করে, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি বুঝতে পারিনি ও আমাকে এতটা ভালোবাসে। আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার নিজের অবস্থাটা থেকে আর সমাজের কথা ভেবে আমি ওকে আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সমাজের মানুষ আমাদের সম্পর্কটা কখনোই মেনে নেবে না, তাই তাই ওর যেন অসম্মান না হয় সেই জন্য আমি ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু ও যে আমাকে এতটা ভালোবাসে সেটা জানতাম, জানলে
তোমাকে সেদিন আমি নিজের মনের কথাগুলো বলতাম। প্লিজ ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি ওর ঠিকানাটা আমাকে দিতে পারেন, আমি একটা বার ঈশানের সাথে দেখা করবো, প্লিজ। তোয়া কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মেহেদি বুঝতে পারলো তোয়াও ঈশানকে ভালোবাসে। তাই মেহেদি এগিয়ে এসে বলতে শুরু করলো, আপনি আমার সাথে আসুন। আপনি যদি একবার দেখেন ঈশান নিজের কি অবস্থা করেছে, তাহলে আপনি কখনোই সেটা সহ্য করতে পারবেন না। ওরা দুজনেই বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠল। মেহেদি গাড়িটা ড্রাইভ করতে শুরু করে। অন্যদিকে ঈশানের ঘুম ভাঙতেই ও পাগলের মতো এদিক ওদিকেই মদের বোতল খুঁজে, কিন্তু আজকে একটা মদের বোতলও নেই। তাই ঈশান আর কিছু না পেয়ে সিগারেট ধরিয়ে খেতে শুরু করে, কিন্তু কিছুতেই তোয়াকে ভুলে থাকতে পারছে না। ঈশানকে আজকে চারিদিক থেকে তোয়ার স্মৃতি ঘিরে ধরছে। ও কিছুতেই পারছিল না তোয়াকে মন থেকে সরাতে, আবার না পারছিল ওর কাছে যেতে। ঈশানের খুব ইচ্ছা হচ্ছে আজকে নিজেকে মুক্তি দিতে, তাইও ভাবতে থাকে এভাবে আর থাকতেই পারবে না, নিজেকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েই যাবে। তো আজ এখানে ওকে কখনো ভালোবাসবে না, তাহলে এই জীবনটা রেখে আর কি করবে, যেখানে ওর আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই। ঈশান আগে ভাবতো হয়তো কোনো ভালোবাসার মানুষ ওর জন্য পৃথিবীতে আছে, কিন্তু ওর ধারণাটা সেদিনের পর থেকেই পাল্টে গেছে। ঈশান নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, আর বেঁচে থাকার জন্য নিজেকে সাহস জোগানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তোয়ার স্মৃতিগুলো ওকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছে, যেটা থেকে ঈশানের বাঁচার ইচ্ছেটা একটু একটু করে মরে গেছে। ঈশান কয়েক টানে হাতের সিগারেটটা শেষ করে একটা ব্লেড হাতে নেয়, তারপর বলতে শুরু করে, তোয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আর ভালোবাসাটা বুঝতেই পারলে না, আমাকে অবহেলা করে গেলে। বুঝতে পারবে হয়তো সেদিন, যেদিন আমি থাকবো না, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। ঈশান কথাগুলো বলছিল ও চোখ দিয়ে পানি পড়ছিল। এর মধ্যে তোয়া মেহেদি ওর বাসার সামনে চলে আসে। তখন তোয়া দৌড়ে বাসার ভিতরে ঢুকে যায় আর ঈশানকে ডাকতে থাকে, কিন্তু ওর কোনো রেসপন্স ছিল না। এবার মেহেদি বাসার ভিতরে ঢুকে তোয়াকে ঈশানের রুমটা দেখিয়ে দিলে তোয়া ওর রুমে দিকে চলে যায়। অন্যদিকে ঈশান ওর হাতের উপর ব্লেড ধরে রেখেছে আর ওর চোখ থেকে অনবরতই পানি পড়ছে। এরই মাঝে তোয়া ওর রুমের সামনে এসে দেখে ঈশান হাতের উপর ব্লেড ধরে আছে। তারপর যখনই ও একটা পোস্ট দিতে যাবে তখনই ঈশান, তোয়া ঈশান বলে একটা চিৎকার দিয়ে দৌড়েই ওর কাছে গিয়ে হাতটা ধরে ফেলে। তারপর ব্লেডটা ফেলে দিয়ে ঠাস ঠাস করে ঈশানের গালে দুইটা থাপ্পড় মেরে দিয়ে বলতে শুরু করে, পাগল হয়ে গেছো তুমি। তোয়ার কথা ঈশান ওর দিকে তাকায়। এবার তোয়া খেয়াল করে ঈশানের চেহারাটা কেমন অদ্ভুত রকমের হয়ে গেছে। ওর চুল দাড়িগুলো বড় হয়ে গেছে আর কেমন পাগলের মতো দেখাচ্ছে, মনে হয় না খাওয়া দাওয়া ঠিক মতো করে। এবার ঈশান তোয়ার কথার প্রতি উত্তরে বলতে শুরু করে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি তোমাকে মুক্তি দিতে চাই, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে এই জীবন থেকে আর কি লাভ? যে পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো একটা মানুষ আর বেঁচে নেই, সেই পৃথিবীতে আমি থাকতে চাই না। কেন আটকালে আমাকে, কেন? ঈশান আর কিছু বলতে তার আগেই তোয়া ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, সরি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সমাজ আর নিজের অবস্থানটার কথা ভেবে তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, তুমি আমাকে এতটা ভালোবাসো। আগে জানতে পারলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমিও তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কথাগুলো বলেই তোয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আর ঈশান ওইভাবে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে ও কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। এবার তোয়া টানতে টানতে বলল, প্লিজ ঈশান, একবার একবার আমাকে মাফ করে দাও, আর একবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো তুমি আমাকে ভালোবাসো। এই কয়েকটা দিন তোমাকে না দেখতে পেয়ে আমার মনে হচ্ছিল আমি মরে যাব, ইচ্ছা করছিল তোমার কাছে ছুটে আসি, কিন্তু পারছিলাম না। আমি চাইছিলাম না তুমি আমার জন্য কারো কাছে ছোট। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। তোমাকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি, বুঝতে পেরেছি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমার লাইফটা অচল। প্লিজ ঈশান, তুমি এভাবে চুপ করে থেকো না, তুমি যদি আজকে আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কিন্তু
মরে যাব। তো আর শেষ কথাটা শুনে এবার ঈশান ওকে বিদ্যুতের গতিতে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে। একদম চুপ, এসব কথা কখনো বলবে না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোই বাসো না, সেই জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আর কখনো বড় কথা বলবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে যেন আমি থাকতে পারবো না। ঈশানের রুমে দরজার সামনে দাঁড়িয়ে মেহেদি ওদের এমন ভালোবাসার মিলনের দৃশ্যটা দেখছিল আর মুখে একটা মুচকি হাসি ফুটে উঠে মেহেদি ভাবছিল, যাক, শেষ পর্যন্ত ছেলেটার একটা ভালোবাসার জায়গা তৈরি হলো। এখন আমিও নিশ্চিন্ত হতে পারবো, আমার বন্ধুটার একা নয়। ওদের এমন কানাকাটি দেখে মেহেদির চোখের কোণে পানি চলে আসে। মেহেদি চোখের পানিটা মুছে কথাগুলো ভেবে একটা মুচকি হাসি দেয়, তারপর বলতে শুরু করে। তাহলে সবকিছু তো মিটে গেল, এখন তোরা বিয়েটা করে ফেল। মেহেদির কথা শুনে তোয়া লজ্জা পেয়ে ঈশানকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে অন্যদিকে ঘুরে তাকায় থাকে। তখন মেহেদি বলতে শুরু করে। সরি, আমি বুঝতে পারিনি আপনারা ডিস্টার্ব হবেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঈশান শোন, তোরা বিয়েটা কবে করবি সবকিছু জানিয়ে দিস, আমি তোর ভাবিকে নিয়ে চলে আসবো। মেহেদি এই কথাটা বলেই চলে গেল। তারপর ঈশান খেয়াল করলো তোয়া লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এবার ঈশান তোয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর চুলে মুখ ডুবিয়ে দিল আর ওর পেটের উপর দুই হাতে আস্তে আস্তে স্লাইড করতে শুরু করে। সাথে সাথেই তোয়া চোখগুলো বন্ধ করে নেয় আর ঈশানের হাতের উপর নিজের হাত দুটোকে শক্ত করে চেপে ধরে। তোয়া ঈশানের স্পর্শগুলোকে চোখ বন্ধ করে উপভোগ করছিল আর ঈশানকে আদর করে যাচ্ছিল। এবার ঈশান তোয়ার ঘাড়ে কয়েকটা ডিপলি কিস করতে তোয়া আর থাকতে না পেরে ঈশানের দিকে ঘুরেই ওকে শক্ত করে ঝুড়িয়ে ধরে। তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে তোয়ার মুখটা তুলে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। সাথে সাথে এই তোয়া ঈশানের চুলগুলো দুই হাতে হাঁকড়ে ধরে, ওকে পাগলের মতো কিস করতে থাকে। দেখতে দেখতে ওদের ভালোবাসার মধ্য দিয়ে 1 সপ্তাহ কেটে যায় আর আজকে ওরা বিয়েটা সেরে ফেলে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। রাতে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে পাশের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপর অনেক সাহস জুগিয়ে রুমে ঢুকে যায়। রুমে ঢুকতেই তোয়া এসে ওকে পায়ে হাত দিয়ে সালাম করে। তখন ঈশান ওকে উঠিয়ে নিয়ে তারপর ওকে কোলে তুলে নেয়। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে বিছানায় গিয়ে তোয়ার পাশে শুয়ে পড়ে। তখন তোয়া ঈশানের বুকে মাথা রেখে আর ঈশান ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। তখন বেশ কিছুক্ষণ দুজন চুপ করে এলো। তারপর একটা সময় তোয়া বলল, ঈশান, ঈশান শোনো না, হ্যাঁ বলো বউ, আমার মিষ্টি বউ। আমার না তোমার কাছে কিছু চাই, প্লিজ বলো তুমি দেবে। হ্যাঁ বাকি দেবো, বলো তুমি কি চাও। কথাটা বলতেই বা ঈশান খেয়াল করলো তোয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তখনও চুপ করে রইল। দেখে ঈশান বলল, কি হলো বলো, কি চাও। এবার তোয়া ঈশানের কানের কাছে মুখ নিয়ে বলতে শুরু করলো, আমি আমি আম্মু হতে চাই, তুমি কি আমাকে আম্মু ডাকটা শোনাবে? তোয়ার কথা ঈশান একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তার জন্য তো আমাকে অনেক কষ্ট করতে হবে। করতে হলে করবে, আমি অত কিছু জানি না। কথাটা বলেই তোয়া ঈশানের বুকে মুখ লুকালো। তখন ঈশান বলল, এত লজ্জা আসে কোথা থেকে? লজ্জা পেলে তো আর তোমার ইচ্ছেটা পূরণ করতে পারবো না। আমার দিকে তাকাও। কথাটা বলেই ঈশান তোয়ার মুখটা তুলল। দেখলো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। এবার ঈশান তোয়ার ঠোঁটের দিকে ওর ঠোঁট জোড়া এগোতে গেলি তোয়া নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তখন ঈশান ওর 4 ঠোঁট মিলিয়ে দেয়। ঈশান দুজনকে পাগলের মতো কিস করছে। দীর্ঘ আধ ঘন্টার পর ঈশান তোয়ার ঠোঁট থেকে ছেড়ে ও সারা মুখে কিস করতে থাকে। এর মাঝেই তোয়ার ঘাড়ে কয়েকটা ডিপলি কিস করতেই তোয়া একটু শিউরে ওঠে আর ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরে। ঈশান আস্তে আস্তে তোয়ার শরীর থেকে সব কাপড়গুলো খুলে দিতে থাকে। তখন তোয়াও ঈশানের পাঞ্জাবিটা খুলে দেয়। এবার ঈশান তোয়ার সারা শরীরে কিস করতে লাগলো। ঈশানের ঠোঁটের স্পর্শে যতবার তোয়ার শরীরে পড়ছিল ও ততবার কেঁপে কেঁপে উঠছিল আর ওকে শক্ত করে হাঁকে ধরছিল। রাতের সাথে সাথে ওদের ভালোবাসাটাও আরো গভীর হয়। ভালো থাক ভালোবাসার মানুষগুলো। আজকের গল্পটা এই পর্যন্তই। যারা আগের সিজনগুলো দেখেছেন তারা অবশ্যই এই সিজনটা বুঝতে পারবেন। এই গল্পের মাধ্যমে আপনারা কে কি বুঝতে পেরেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চেয়েছি
যে একজন পতিতা নামক অসহায় মেয়েকে চাইলেই আমরা একটা সুন্দর জীবন দিতে পারি। সমাজে মানুষ করুক না নিন্দা, বলুক না নানা ধরনের কথা, ওই মানুষগুলোর কাজই হচ্ছে কথাগুলো বলা। এছাড়া ওরা আর কিছুই করতে পারবে না। কিন্তু আপনি বা আমি চাইলেই অবশ্যই একটা মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারেন। সেটা না করতে পারেন, কিন্তু অবশ্যই অনুরোধ রইল ওইসব মানুষদেরকে আপনারা কখনো ঘৃণার চোখে না দেখে একটু ভালো দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন। তাদের নিয়ে ভালো কোনো চিন্তা করার চেষ্টা করবেন। অবশ্যই ওরাও একটা মানুষ, আর ওদেরও একটা জীবন বলতে কিছু আছে। তাদেরও কোনো ফিলিংস আছে, যেটা থেকেই তারা কষ্ট পায়। কষ্ট নামক জিনিসটা তারা পেতে পেতে এমন একটা অন্ধকার জগতেই নামতে বাধ্য হয়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, ওইসব মানুষগুলোকে কখনো ঘৃণা করবেন না বা খারাপ চোখেই দেখবেন না। পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।